এক ক্ষমতাশালী কোটিপতি, যিনি হাজার কোটি টাকার এক বিশাল ব্যবসায়ী সাম্রাজ্যের মালিক ছিলেন, তিনি কি জানতেন যে একটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ মুহূর্তের কাছে তিনি পরাজিত হবেন? একদিন যখন তিনি তার নির্ধারিত সময়ের আগেই বাড়িতে ফিরলেন, তখন তিনি যা দেখলেন তাতে স্তব্ধ হয়ে গেলেন। তার পরিচারিকা, একজন সাধারণ গরিব মেয়ে, মেঝেতে হাঁটু গেড়ে ঘোড়ার মতো হাঁটছে এবং তার দুই আদরের ছেলে তার পিঠে চড়ে ঘোড়সওয়ারের খেলা খেলছে। কিন্তু এই দৃশ্যটি তাকে অবাক করেনি। এর পরেই সেই মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসা সরল কিন্তু হৃদয় স্পর্শ করা কয়েকটি শব্দ সেই কঠোর কোটিপতিকে তার পুরো জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। আপনার হেডফোন শক্ত করে ধরুন এবং এই আবেগপূর্ণ গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দক্ষিণ দিল্লির এক অভিজাত এলাকার শান্ত রাস্তার শেষে নির্মিত এই বাংলোটি ছিল নিও ক্লাসিক্যাল শৈলীতে নকশা করা। এর প্রতিটি রেখা তার মালিক বিক্রম খান্নার মতোই শীতল এবং নিখুঁত ছিল। তার স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িটি প্রায় একটি নীরব মর্গে পরিণত হয়েছিল। যদিও ভিতরে দুটি শিশু এবং তাদের জীবিত বাবা ছিলেন, কিন্তু কেউ হাসত না, কেউ বেশি কথা বলত না। শুধু প্রতি সকালে পরিচ্ছন্নতা কর্মীদের পদধ্বনির বিক্ষিপ্ত শব্দ শোনা যেত। বিক্রম খান্না এমন একজন মানুষ যার কাছে অর্থ, ক্ষমতা, খ্যাতি সবকিছুই ছিল, কিন্তু তার কাছে সবচেয়ে সরল জিনিসটি ছিল না, শিশুদের হাসি। তার স্ত্রী প্রিয়া প্রায় 1 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান, যখন তিনি তাদের 2 যমজ সন্তানকে অতিরিক্ত ক্লাস থেকে বাড়ি নিয়ে আসছিলেন। সেই দুর্ঘটনা কেবল তার স্ত্রীকেই কেড়ে নেয়নি, বরং এই বাড়ির প্রতিটি ছন্দকেও ভেঙে দিয়েছিল। 2 সন্তান, আরব এবং আয়ান, যারা আগে খুব চঞ্চল ছিল, হঠাৎ শান্ত হয়ে গেল। তারা প্রায়শই চমকে উঠত এবং প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত। মনোবিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে মায়ের অকাল মৃত্যুর কারণে দুজনের মধ্যেই হালকা মানসিক বিকারের লক্ষণ ছিল, এবং তারা পরামর্শ দিলেন যে বাবার উচিত তার সন্তানদের সাথে আরও বেশি সময় কাটানো। কিন্তু এক ব্যবসায়ীর সময় কোথায়, যিনি একই সময়ে 3টি আকাশচুম্বী ভবনের প্রকল্পে কাজ করছেন? আর সর্বোপরি খান্নার তখনও তার স্ত্রীর ঘরে পা রাখার সাহস হয়নি। যতবারই তিনি ঘরের দরজার সামনে দাঁড়াতেন, শুধু হ্যান্ডেলটা ধরলেই তার বুকটা এমনভাবে ব্যথাতো যেন কেউ সেটাকে নিংড়ে দিচ্ছে। তাই তিনি পালানোর পথ বেছে নিলেন। শিশুদের দেখাশোনার দায়িত্ব পরিচারিকার হাতে তুলে দিলেন, একজন মনোবিজ্ঞানীকে নিয়োগ করলেন, দিনের জন্য একজন আয়া, রাতের জন্য অন্য একজন তত্ত্বাবধায়ক। কিন্তু যত মানুষই বদলানো হলো, শিশুরা তেমনই থাকল, যতক্ষণ না একদিন অঞ্জলি শর্মা এলেন। তিনি আগের লোকেদের মতো ছিলেন না। তার কোনো উচ্চ ডিগ্রি ছিল না, তিনি ভালো ইংরেজি বলতে পারতেন না, পিয়ানো বাজানো বা পড়াশোনার জন্য ফ্ল্যাশ কার্ড তৈরি করতে জানতেন না। কিন্তু তার চোখে ছিল হাসি, তার কণ্ঠে ছিল উষ্ণতা, এবং তার হাত শিশুদের স্পর্শ করার সময় সব সময় কোমল থাকত। প্রথম দিকে বাড়ির ম্যানেজার তার আবেদন প্রত্যাখ্যান করে বলেছিলেন যে মালিক বেশি মিশুক কর্মচারী পছন্দ করেন না। কিন্তু যখন খান্না জানতে পারলেন যে তিনি সমাজকর্ম নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু তার মেয়ের রক্ত ক্যান্সার হওয়ায় তাকে পড়াশোনা ছাড়তে হয়েছিল, তখন খান্না মাথা নাড়লেন। যোগ্য হওয়ার দরকার নেই, শুধু সত্যি হলেই চলবে, তিনি সংক্ষেপে বললেন। অঞ্জলি সপ্তাহের শুরু থেকে বাড়িতে কাজ শুরু করেছিলেন, কিন্তু যেহেতু তিনি সবসময় তাড়াতাড়ি বেরিয়ে যেতেন এবং দেরিতে ফিরতেন, তাই তারা দুজন কখনো সরাসরি দেখা করেননি। তিনি শুধু এতটুকুই জানতেন যে সে সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, 2 শিশুর স্বাদের উপযোগী খাবার রান্না করে, এবং বিশেষ করে এখন 2 শিশুই সারা রাত ঘুমায়। তারা এখন তাদের প্রাতরাশও শেষ করে এবং স্কুলে যাওয়ার সময় খিটখিটে হয় না। সেই শুক্রবার দুপুরে খান্নার মিটিং স্বাভাবিকের চেয়ে আগেই শেষ হয়ে গেল। একজন বিদেশি অংশীদারের স্বাক্ষর করার তারিখ পিছিয়ে যাওয়ায় প্রকল্পে দেরি হয়েছিল। তিনি হতাশ। তিনি একদিন আগে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কাউকে না জানিয়ে, শুধু একটি দীর্ঘ শান্ত ঘুমের প্রত্যাশায়। গাড়ি গ্যারেজে পার্ক করা মাত্রই তিনি নামলেন, তখনই বাড়ির ভিতর থেকে একটি অদ্ভুত আওয়াজ এলো। এটা কোনো গান ছিল না, না ছিল ফোনে কথা বলার আওয়াজ। এটা ছিল হাসি, একটি নিষ্পাপ কলকল করা হাসির আওয়াজ সেই বাংলোতে প্রতিধ্বনিত হচ্ছিল, যেটা সেই আওয়াজটি প্রায় ভুলেই গেছিল। তিনি তার পদক্ষেপ ধীর করে দিলেন, করিডোরের দিকে ঝুঁকে পড়লেন। লিভিং রুমের অর্ধ খোলা দরজার ফাঁক দিয়ে এমন একটি দৃশ্য দেখলেন যা তাকে থামতে বাধ্য করল। অঞ্জলি মেঝেতে হাঁটু গেড়ে বসেছিল, তার হাত পা ঘোড়ার মতো কাজ করছিল। ছোট আয়ান তার পিঠে বসেছিল, হাতে লাগামের মতো একটি প্লাস্টিকের দড়ি ধরে জোরে চিৎকার করছিল, ঘোড়া, অর তেজ চলো। অঞ্জলি হাঁপাতে হাঁপাতে বলল,
और दौड़ाएंगे तो घोड़ा बेहुশ हो जाएगा ছোট সাহেব। আরব পাশে বসে উৎসাহ দিচ্ছিল, চলো ঘোড়া, এই রাউন্ড জিতলে ক্ষীর খেতে পাবে, তাই এনার্জি তো চাই। সে থামার ভান করল, ঘুম জোড়ানো ঘুমকি বলল, ঘোড়া তো দই চাহি। তিনজনই হো হো করে হেসে উঠল। সেই হাসির শব্দ খান্নাকে নাড়িয়ে দিল। শব্দের কারণে নয়, বরং তিনি জানতেনই না যে তিনি তার সন্তানের হাসি কতটা মিস করেন। তিনি নীরবে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না অঞ্জলি ভুল করে ঘুরে দরজার ফাটল দিয়ে তার চোখ দেখতে পেল। সে চমকে গেল, তাড়াতাড়ি সোজা হয়ে বসল এবং তার কাপড় ঠিক করতে লাগল। মাফ করবেন স্যার, আমি শুধু একটু খেলা করছিলাম। খান্না কিছু বললেন না। তার চোখ আরফ আর আয়ানের দিকে স্থির ছিল, যারা কলকল করে হাসছিল। তারপর তিনি তাকে দেখলেন। তার চোখে শীতলতা বা রাগ ছিল না, বরং একটি বিভ্রান্তি ছিল, যেন তিনি বুঝতে পারছিলেন না যে এই মুহূর্তে জেগে ওঠা আবেগ নিয়ে কি করবেন। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে ঘুরে গেলেন, একটি বাক্য রেখে, কিছু মনে করো না, অনেকদিন পর বাচ্চাদের এভাবে হাসতে শুনলাম। সেই রাতে খান্না নজরদারি ক্যামেরা খুললেন। গত কয়েকদিনের ভিডিও সামনে এলো। অঞ্জলি জানত না যে সেখানে ক্যামেরা আছে। সে প্রতি রাতে 2 শিশুর সাথে কথা বলতো, তাদের কাপড় ভাঁজ করা, প্লাস্টিকের বাসন ধোয়া শেখাত, রূপকথার গল্প শোনাত, এমনকি আরফকে পেন্সিল দিয়ে মা লিখতে শেখাচ্ছিল। একটি ক্লিপ তাকে থামিয়ে দিল। আয়ান অঝরে কাঁদছিল যখন সে দেখল একজন বন্ধুকে তার মা নিয়ে যাচ্ছে, অথচ তার জন্যে কেউ নেই। অঞ্জলি শিশুটিকে তার বাহুতে তুলে নিল, ধীরে ধীরে বলল, তুমি জানো, মা এখন এখানে নেই, কিন্তু তোমাকে ভালোবাসার লোক তো আছে, সেটা দিদি হোক, বাবা হোক বা তুমি নিজে। যতক্ষণ কেউ তোমাকে সত্যি ভালোবাসে, তুমি কখনো পথ হারাবে না। খান্না থেমে গেলেন। তার বুকে একটি আঁটসাঁট অনুভূতি হল। তার মনে পড়ল যে প্রিয়াও ঠিক এই কথাটিই বলেছিলেন যেদিন 2 শিশু প্রথম টিকা নিতে গিয়েছিল। শিশুদের অনেক লোকের দরকার হয় না, শুধু এমন একজন মানুষের দরকার হয় যে অনেক সময় ধরে তাদের সাথে থাকে। আর এখন অঞ্জলি নামের সেই মহিলা সেখানে ছিল, কোনো শব্দ না করে, কিছু না চেয়ে, শুধু অনেক সময় ধরে সেখানে ছিল। সেই রাতে প্রায় 1 বছরের মধ্যে প্রথমবারের মতো খান্না তার স্ত্রীর ঘরের দরজার সামনে দাঁড়ালেন এবং দরজা খুললেন। তিনি ভিতরে গেলেন, আলো জ্বালালেন। ঘরটি তেমনই ছিল। বিছানার কাছে ঝোলানো স্কার্ফে এখনও হালকা পারফিউমের গন্ধ ছিল। তিনি বসলেন, পুরো পরিবারের ছবির ফ্রেমটি তুললেন। প্রিয়া, তুমি দেখছ, কেউ বাচ্চাদের হাসি ফিরিয়ে এনেছে। আমি সেই মানুষটির কাছে কৃতজ্ঞ। একটি অশ্রু ছবির ওপর পড়ল, নীরবে, যা কেউ দেখেল না, কিন্তু এটা সত্যি ছিল। আর সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে কাল তিনি অফিসে যাবেন না। তিনি বাড়িতে থাকতে চেয়েছিলেন, এটা দেখার জন্য যে সেই হাসি ফিরে আসে কিনা, আর যদি আসে তাহলে তিনি সেটাকে ধরে রাখতে শিখতে চেয়েছিলেন। পরের সকালে শরতের প্রথম শোরদোল সাদা পর্দা ভেদ করে লিভিং রুমের পরিষ্কার কাঁচের ওপর একটি কোমল আলোর আস্তরণ বিছিয়ে দিচ্ছিল। বিক্রম খান্না খুব ভোরে উঠে গিয়েছিলেন। প্রতিদিনের মতো তার নিখুঁত স্যুটে নয়, আজ তিনি একটি ধূসর টি-শার্ট এবং সাধারণ প্যান্ট পরেছিলেন। এমন একটি দৃশ্য যা বাড়ির পুরনো চাকরদের জন্য বিরল ছিল। তিনি প্রতিদিনের মতো কোম্পানিতে যাননি। সেক্রেটারিকে শুধু জানালেন যে ব্যক্তিগত ছুটিতে আছেন, আর কেউ জিজ্ঞাসা করার সাহস করেননি। হাসি আবার প্রতিধ্বনিত হল, এবার ক্যামেরা থেকে নয়, বরং তিনি নিজে তার কানে শুনলেন। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই তিনি সোজা নিচে যাননি। চুপচাপ সিঁড়ির ওপরে দাঁড়িয়ে তিনি রান্নাঘর থেকে আসা কথোপকথনের আওয়াজ শুনলেন। হাত ধুয়ে নাও, তারপর এসো দিদির কাছে। হ্যাঁ, খুব ভালো। আরফ, তুমিও ধুয়ে নাও, ধোয়ার পরেই তুমি কিচেন অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। দিদি, কাল বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন। সত্যি? উনি কি রেগেছিলেন? না, উনি তো হাসছিলেন। আমি দেখেছি, বাবা তোমাকে দেখে ধীরে ধীরে হাসছিলেন। খান্না ধীরে ধীরে হাসলেন। কত সময় হয়ে গেল যে তিনি এমন ছোট ছোট বিষয়ে মনোযোগ দেননি। কত সময় হয়ে গেল যে তিনি শিশুদের একটা ছায়ার মতো বাবার সাথে নিজেই সংগ্রাম করার জন্য ছেড়ে দিয়েছিলেন। তিনি সিঁড়ি দিয়ে নিচে নামলেন। রান্নাঘরে অঞ্জলি একটি রাবার ব্যান্ড দিয়ে তার চুল বাঁধছিলেন, হাতে কড়াইতে ডিম নাড়ছিলেন। 2 শিশু দুপাশে নাড়িয়েছিল, প্রত্যেকের হাতে একটি কাঠের চামচ ছিল, এমন গম্ভীর যেন তারা কোনো টিভি কুকিং শোতে অংশগ্রহণ করছেন। খান্না ধীরে ধীরে কেসে উঠলেন। 3 জনই একযোগে ঘুরে দাঁড়ালো। অঞ্জলি একটু চমকে গেল, একটু পিছিয়ে গেল, মুখে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল।
দুই শিশু এমনভাবে চিৎকার করল যেন তারা কোনো সুপারহিরোর দেখা পেয়েছে। বাবা উঠে গেছেন, বাবা আমাদের সাথে প্রাতষ্ঠা করবে? খান্না রান্নাঘরে এলেন, ধীরে ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আজ বাবা বাড়িতে আছেন। অঞ্জলি মাথা নিচু করে নমস্কার করল। নমস্কার স্যার, আমাকে ক্ষমা করবেন, কাল একটু আওয়াজ হচ্ছিল। খান্না মাথা নাড়লেন। কিছু মনে করো না, অনেকদিন পর বাচ্চাদের এভাবে হাসতে শুনলাম। আমি তোমার কৃতজ্ঞ। এই বাক্যটি অঞ্জলিকে অবাক হয়ে মাথা তুলতে বাধ্য করল। তার চোখে যে ভাব ছিল তা কৃতজ্ঞতা ছিল না, বরং এমন এক ব্যথার ছিল যাকে স্বীকার করে নেওয়া হয়েছে। একটি ভঙ্গুর আবেগ যা সে হয়তো খুব কমই প্রকাশ করত। পুরো প্রাতরাশ একটি অদ্ভুত পরিবেশে কাটল। লজ্জার কারণে নয়, বরং শিশুদের জন্য বাবার সাথে বসে খাওয়া একটি অকল্পনীয় বিষয় ছিল। আর খান্নার জন্য তার সন্তানদেরকে শিশুদের তোতলা ভাষায় অনবরত গল্প শোনাতে শোনা তাকে এমন অনুভব করাচ্ছিল যেন তিনি একজন অপরিচিত যাকে তার নিজের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে। বাবা, দিদি খুব ভালো গল্প বলে। একটা ড্র্যাগন আছে যে কবিতা লেখে, আর সে পুরনো মোজা দিয়ে পুতুল বানাতেও জানে। আর সে... অঞ্জলির মুখ লাল হয়ে গেল। হে ভগবান, তোমরা কি কি বলছো? ওটা তো শুধু খেলার জন্য। খান্না মাথা নিচু করে তাকে দেখলেন। তুমি আগে কি পড়াশোনা করেছিলে? জি, সমাজকর্ম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। সে সময় আমার মেয়ে অসুস্থ ছিল, আমি চালিয়ে যেতে পারিনি। তার কণ্ঠস্বর ক্ষীণময় গেল। পুরো টেবিলে হঠাৎ নীরবতা নেমে এলো। খান্না ধীরে ধীরে মাথা নাড়লেন এবং কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু সেই মুহূর্তে তার চোখে ছিল একজন অভিজ্ঞ মানুষের দৃষ্টি, যিনি সেই সাধারণ বাইরের রূপের পিছনে কিছু গভীর দেখতে শুরু করছিলেন। প্রাতরাশের পরে দুই শিশুকে ড্রাইভার স্কুলে নিয়ে গেল। খান্না থেমে গেলেন। বহু বছর পর প্রথমবারের মতো তিনি লিভিং রুমে বসেছিলেন, ল্যাপটপ না ধরে, ইমেলের জবাব না দিয়ে, শুধু বসেছিলেন। অঞ্জলি চা বানাল। সে দরজায় ইতস্ততভাবে দাঁড়িয়েছিল, হাতে ট্রে নিয়ে ধীরে ধীরে বলল, আমি চা এখানে রেখে দেব? বসো। অঞ্জলি ইতস্তত করল। জি, আমার সংকোচ হচ্ছে। আমি তোমাকে বকা দিতে বা জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকিনি। যুবতী ধীরে ধীরে বসল, একটা বিনয়ী দূরত্ব বজায় রেখে। সে জানত না যে তিনি কি বলতে যাচ্ছেন, কিন্তু খান্না তার স্বাভাবিক মেজাজের বিপরীতে হঠাৎ করে আগের চেয়ে অনেক বেশি আন্তরিক হয়ে উঠলেন। তুমি সেটাই করেছ যা আমি এতদিন ধরে কাজে রাখা 1 ডজন লোকও করতে পারেনি। অঞ্জলি ধীরে ধীরে তার ভ্রু কুঁচকাল। আমি কিছু বিশেষ করিনি স্যার, শুধু বাচ্চাদের ভালোবাসি। শুধু ভালোবাসা? খান্না পুনরাবৃত্তি করলেন, যেন তিনি সেই দুটি শব্দ নিয়ে বিবেচনা করছেন। তুমি জানো, বাচ্চাদের আন্তর্জাতিক শিক্ষক, শীর্ষ মনোবিজ্ঞানীরা পড়াতেন যাদের বিদেশ থেকে ডিগ্রি ছিল, কিন্তু কেবল তুমিই তাদের হাসিয়েছ। অঞ্জলি মাথা নিচু করলেন। কারণ আমিও আমার সন্তান হারিয়েছি, তাই আমি বুঝি। পরিবেশ শান্ত হয়ে গেল। গল্প ধীরে ধীরে খুলতে শুরু করল। সে মুস্কানের কথা বলল, তার ছোট মেয়ে যে উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহরে একটি বর্ষার সকালে জন্ম নিয়েছিল। সেই দিনগুলোর কথা যখন মা মেয়ে প্রায় 1 বছর ক্যান্সারের হাসপাতালে ছিল। সেই শেষবার যখন সে তার মেয়েকে জড়িয়ে ধরেছিল, যখন তার শ্বাস চলছিল না। আমার বিশ্বাস ছিল না যে আমি আবার হাসতে পারব, কিন্তু তারপর আমি এই বাচ্চাদের সাথে দেখা করলাম। আমি তাদের চোখে, মুস্কানের চোখে দেখা সেই একই বিষণ্ণতা দেখলাম। আমি সইতে পারলাম না, আমাকে কিছু করতে হতো। খান্না কিছু বললেন না, কিন্তু চায়ের কাপ ধরা তার হাত শক্ত হয়ে গেল। তিনি জানতেন না যে তিনি প্রিয়ার বিছানার পাশেও বসেছিলেন, মাত্র কয়েক ঘন্টা আগে, যখন ডাক্তার ঘোষণা করেছিলেন যে তাকে বাঁচানো যাবে না। তিনিও অনুভব করেছিলেন যে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে, যখন তিনি তার 2 সন্তানকে কফিনের পাশে দাঁড়িয়ে দেখলেন, এতটাই অপরিচিত যেন তারা কিছুই বুঝতে পারছেন না। ক্ষতির বিস্তারিত বলার দরকার হয় না, শুধু একটা নজরই যথেষ্ট হয়, একজন অভিজ্ঞ ব্যক্তির জন্য অন্যজনকে চেনার জন্য। তুমি থাকবে তো? তিনি জিজ্ঞেস করলেন। কণ্ঠস্বর স্থির ছিল। অঞ্জলি দ্বিধায় মাথা তুলল।
আপনি চান যে আমি থাকি? আমার জন্য নয়, বাচ্চাদের জন্য। তিনি তাকে অনেকক্ষণ দেখলেন, তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। জি, যদি বাচ্চাদের এখনও আমার প্রয়োজন হয় তবে আমি থাকব। সেই দিন খান্না কোম্পানিতে গেলেন না। তিনি ক্যামেরা লগ আবার দেখলেন, পরিবারের গ্রুপের কথোপকথনের অংশ পড়লেন, যা তিনি দীর্ঘদিন ধরে উপেক্ষা করছিলেন। স্ত্রীর পুরনো বার্তা, মায়ের সাথে কেক বানানোর আরফের ছবি এবং সেই আনাড়ি ভিডিও যেখানে আয়ানকে বাবা কাজ থেকে বাড়ি এসেছেন বলতে শেখানো হচ্ছিল। সেই রাতে তিনি বাচ্চাদের ঘরে গেলেন। প্রথমবারের মতো তাদের গল্প শোনালেন। তাদের চোখ জল করে উঠল। একজন তার কাঁধে মাথা রাখল, অন্যজন তার কোমর জড়িয়ে ধরল। গল্প শেষ হলে আরাফ জিজ্ঞেস করল, বাবা, দিদি আর যাবে না, তাই না? বাবা কয়েক সেকেন্ড চুপ থাকলেন, তারপর শিশুর মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবার মনে হয়, যদি তোমরা দিদিকে খুব ভালোবাসো তবে সে থেকে যাবে। আয়ান বিড়বিড় করে বলল, তাহলে আমাদের অনেক অনেক বেশি ভালোবাসা দিতে হবে। তিনি হাসলেন। বহু মাসে প্রথমবারের মতো সেই হাসি বানানো ছিল না। তিনি জানতেন যে হাসি ফিরে আসতে শুরু করেছে। আর বিষণ্ণ চোখ কিন্তু কোমল কণ্ঠের সেই মহিলা সেই জিনিসটি নিয়ে আসছিলেন যা অর্থ কিনতে পারে না, আবেগ। আর তার মতো একজন মানুষের জন্য এটি সম্পত্তির থেকেও বেশি মূল্যবান ছিল। সপ্তাহের এক সকালে দিল্লির আকাশ না ছিল রোদ ঝলমলে, না ছিল বৃষ্টিমুখর। শুধু একটি শান্ত ঠান্ডা আর্দ্রতা ছিল। বিক্রম খান্নার বাংলোর প্রাঙ্গণে দুই যমজ ছেলে কলকল করতে করতে গেটের দিকে ছুটে গেল, তাদের দিদিকে বিদায় জানাতে। যে ভালোবাসার নামে শিশুরা অঞ্জলিকে ডাকত যখন সে সকালে বাজারে যেত। কেউ তাদের সেই দুই শিশু হিসেবে চিনতে পারত না, যারা মাকে হারানোর আঘাতের পর চুপচাপ থাকত। আর হয়তো খান্না নিজেকেও চিনতে পারতেন না। একজন মানুষ যিনি আগে কেবল চুক্তিতে পরিচিত ছিলেন, এখন প্রায়শই প্রতি সকালে রান্নাঘরে উঁকি দিতেন, এটা দেখার জন্য যে শিশুরা কি খেলা খেলছে, এবং অঞ্জলির কাছ থেকে দিনের কিছু ছোটখাটো কথা শুনতেন। সব কিছুই বদলাচ্ছিল, কিন্তু এই পরিবর্তনগুলো সবসময় সহজে হয় না। মাসের শুরুতে এক গভীর রাতে যখন খান্না তার স্টাডি রুমে কাজ করছিলেন, তার পুরনো হাউসকিপার শান্তি দেবীর ফোন এলো, যে 10 বছর পরিবারের সাথে থাকার পর তার অসুস্থ স্বামীর দেখাশোনা করার জন্য নিজের গ্রামে ফিরে গিয়েছিলেন। খান্না সাহেব, আমি একজন পরিচিতর কাছ থেকে কিছু শুনেছি, জানি না বলা উচিত কি না। কি ব্যাপার শান্তিজি? যখন আমি কাজ করতাম তখন আমি অঞ্জলি নামের এক পরিচারিকার কথা জানতাম। সে সময় সে জয়পুরে একটি বড় বাড়িতে কাজ করত, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়েছিল। বলে যে বাড়ির ছোট সাহেবের সাথে কিছু ঠিক ছিল না। খান্না কয়েক সেকেন্ড চুপ থাকলেন। তার চোখ তখনও কম্পিউটার স্ক্রিনে ছিল, কিন্তু তার মনে সন্দেহ জাগতে শুরু করেছিল। আপনি নিশ্চিত? পাক্কা তো বলতে পারছি না, কিন্তু যে বলেছে সে আমার স্বামীর খুড়তুতো বোন, যে একই এলাকায় কাজ করত। বলে যে অঞ্জলির ছোট সাহেবের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তারপর যখন সাহেবের স্ত্রী জানতে পারলেন তখন খুব বড় গোলমাল হয়েছিল। সে সময় খবরের কাগজেও খবর এসেছিল, যদিও আসল নাম লেখা ছিল না, কিন্তু ছবি ঝাপসা ছিল। ধন্যবাদ, আমি তদন্ত করব। ফোন কাটার পর খান্না চুপচাপ বসে থাকলেন। সন্দেহ তার হৃদয়ে ধীরে ধীরে কড়া নাড়ছিল। খুব বেশি শব্দ নয়, কিন্তু তাকে বিরক্ত করার জন্য যথেষ্ট। তিনি জয়পুর পরিচারিকা মালিকের সাথে সম্পর্ক থাকার কারণে বরখাস্ত। বাক্যটি অনুসন্ধান করলেন। কোনো স্পষ্ট নিবন্ধ ছিল না, কিন্তু 3 বছর আগের কিছু পুরনো খবর সামনে এলো। একটি প্রবন্ধে পেছন থেকে একটি মহিলার ঝাপসা ছবি ছিল। ছোটখাটো গড়ন, লম্বা চুল উঁচু পনিটেলে বাঁধা, ঠিক অঞ্জলির মতো। তিনি নিজেকে জিজ্ঞেস করলেন, যদি এটা সত্যি হয় তবে সে আমাকে বলল না কেন? যদি এটা মিথ্যে হয়
তবে সে তার নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করল না কেন? সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। পরের দিন সকালে খান্না 2 শিশুকে স্কুলে নিয়ে গেলেন। ফেরার পথে প্রতিদিনের মতো কোম্পানিতে যাওয়ার বদলে তিনি গাড়িটিকে গোবান্ধির সেই পুরনো চালের দিকে নিয়ে যেতে বললেন, যেখানে তথ্য অনুযায়ী অঞ্জলি প্রথম মুম্বাই আসার সময় অস্থায়ীভাবে ছিলেন। বাড়ির মালকিন একজন মিশুক বুড়ি মহিলা ছিলেন। যখন খান্না অঞ্জলির নাম নিলেন তখন তিনি সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। অঞ্জলি? হ্যাঁ, সেই মেয়েটি খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। আমার মনে আছে সে সবসময় চালের বুড়ি মহিলাদের জন্য খাবার আনত। আন্টি, আপনি জানেন কি যে সে এর আগে কোথায় থাকত? হ্যাঁ, সে বলেছিল যে সে জয়পুরে কাজ করত। সেখানেও পরিচারিকার কাজ করত, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। সে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল যে তাকে ভুল বোঝানো হয়েছিল। কি ভুল বোঝাবুঝি হয়েছিল আপনার কিছু মনে আছে? ঠিক মনে নেই, কিন্তু আমার মনে আছে এক রাতে সে তার ঘরে সারা রাত কেঁদেছিল। পরের দিন সে আবার হাসছিল, যেন কিছুই হয়নি। সে বলেছিল, সব জায়গায় কিছু লোক বিশ্বাস করে আর কিছু করে না। জরুরি এই যে আমরা এমনভাবে বাঁচি যাতে আমাদের মন লজ্জিত না হয়। এই কথাটা আমার সবসময় মনে আছে। খান্না ধন্যবাদে মাথা নাড়লেন। তার মন দ্বিধাগ্রস্ত ছিল। ফেরার সময় তিনি গান বাজালেন না, ফোন শুনলেন না। তার মাথায় শুধু এই প্রশ্নটি ঘুরছিল যে সেই মহিলা সম্পর্কে এমন কিছু আছে কিনা যা তিনি জানেন না। সেই মহিলা যিনি ধীরে ধীরে তার 2 সন্তানের হৃদয়ে এবং হয়তো তার হৃদয়েও জায়গা তৈরি করছিলেন। সেই রাতে 2 শিশু ঘুমিয়ে যাওয়ার পর খান্না অঞ্জলির ঘরের দরজায় কড়া নাড়লেন। সে দরজা খুলল। অবাক হওয়া লুকাতে পারল না। আপনার কিছু লাগবে স্যার? আমাকে তোমার কিছু জিজ্ঞাসা করতে হবে। জি, আমি কি তুমি আগে জয়পুরে কাজ করতে? অঞ্জলি থেমে গেল। তার মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল। জি হ্যাঁ, আপনি জানতে পেরেছেন? আমি একটি কেলেঙ্কারি সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। আমি কি তোমাকে সত্যিটা বলতে পারো? সে চুপ করে গেল। তার চোখ যেন একটি দরজা বন্ধ করে দিল। জি, যদি আপনি চান যে আমি চাকরি ছেড়ে দিই তাহলে আমি বুঝি। আমি তোমাকে বের করে দিতে চাই না, খান্না জবাব দিলেন। কণ্ঠস্বর ক্ষীণ ছিল কিন্তু শান্ত ছিল। আমি শুধু সত্যিটা জানতে চাই। অঞ্জলি চেয়ারে বসে পড়ল, 2 হাত একসাথে জড়ো করা। আমি একটি মধ্যবয়স্ক দম্পতির বাড়িতে কাজ করতাম। স্বামী প্রায়শই মদ খেত। স্ত্রী খুব সন্দেহপ্রবণ ছিল। একবার যখন সে নেশায় ছিল, সে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। আমি তাকে থাপ্পড় মেরে দিয়েছিলাম। পরের দিন স্ত্রী স্বামীর হাতে আঁচড়ের দাগ দেখেছিল। জিজ্ঞাসা করায় সে সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিল। আমাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হলো। কেউ আমার কথা বিশ্বাস করল না এবং আমাকে গোপনীয়তা লঙ্ঘনের জন্য মামলা করার হুমকিও দেওয়া হলো। তাহলে তুমি প্রতিবাদ করলে না কেন? আমি গরিব, আমার কাছে উকিল ছিল না, কোনো প্রমাণ ছিল না। আমি শুধু শান্তিতে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু কিছু প্রতিবেশী তাদের বিশ্বাস করে নিল। তারা গুজব ছড়ালো আর তারপর মিডিয়াও জড়িয়ে পড়ল। সে বিষণ্ণ হাসি দিল, চোখ ভেজা ছিল। পুরো জীবনে আমার শুধু আমার মেয়ের উপর গর্ব ছিল, আর সেই সময় সে আর ছিল না। আমি যেমন খুশি বাঁচতে পারতাম, কিন্তু এখন 2 শিশু আমাকে দিদি বলে ডাকে। আমি তাদের হারাতে চাই না। খান্না কিছু বললেন না। তিনি উঠে দরজার দিকে বাড়লেন এবং তারপর থেমে গেলেন। আমি তোমাকে বিশ্বাস করি। অঞ্জলি মাথা তুলল। তার চোখ অবাক ছিল। এই কারণে নয় যে আমি তদন্ত করতে পারি না, বরং এই কারণে যে বাচ্চারা তোমার সাথে হাসে আর সেটাকে মিথ্যা প্রমাণ করা যায় না। তিনি চলে গেলেন, ধীরে ধীরে দরজা বন্ধ করে দিলেন। সেই রাতে অঞ্জলি তার ঘরে অনেকক্ষণ বসে থাকলেন। অশ্রু ঝরতে থাকল। অপমানের কারণে নয়, বরং এই কারণে যে বহু বছরে প্রথমবারের মতো কেউ প্রমাণ ছাড়া তাকে বিশ্বাস করেছিল। পরের দিন সকালে সে তাড়াতাড়ি উঠল, প্রতিদিনের মতো প্রাতরাশ তৈরি করল। কিন্তু যখন সে লিভিং রুমে এলো, তখন সে দেখল যে খাবারের টেবিলে সাদা লিলি ফুলের একটি তোড়া রাখা আছে। সাথে একটি হাতে লেখা নোট ছিল। সাদা লিলি, বিশ্বাস এবং পবিত্রতার ফুল। এখানে থাকার জন্য ধন্যবাদ। নিচে 3টি শব্দ ছিল, বাবা ও বাচ্চাদের পক্ষ থেকে। অঞ্জলি হেসে উঠল, অশ্রুদার হাতে পড়ল। সে জানত যে অতীত হয়তো সুন্দর নাও হতে পারে, কিন্তু এখানের বর্তমান একটি নতুন অধ্যায়ের শুরু হতে পারে। সেই সকাল বাকি দিনগুলোর মতোই শুরু হলো। অঞ্জলি স্বাভাবিকের চেয়ে আগে উঠল। সে ধীরে ধীরে রান্নাঘরে গেল, প্রাতরাশের জন্য উপকরণ পরীক্ষা করার জন্য ফ্রিজ খুলল।
দুই শিশু তখনও ঘুমাচ্ছিল। জানালার বাইরে আকাশ পরিষ্কার নীল ছিল, হালকা রোদ বড় উঠোনে পড়ছিল, যেখানে গাঁদার দুটি টবে হালকা গোলাপি ফুল ফুটতে শুরু করছিল। সে ধীরে ধীরে শীষ দিচ্ছিল। শীষটা বিক্ষুব্ধ ছিল না, কিন্তু হালকা ছিল, এমন একজন মহিলার অনুভূতি নিয়ে যিনি অনুভব করতে শুরু করেছিলেন যে তিনি কোনো এক জায়গার অংশ। সেই দিন প্রাতরাশে ছিল কিমা ও ডিম দিয়ে তৈরি খিচুড়ি। যখন সে দুই শিশুর জন্য বাটিতে খিচুড়ি বের করছিল, তখনই খান্নাও নিচে চলে এলেন। তিনি মাথা নেড়ে নমস্কার করলেন এবং চেয়ারে বসে পড়লেন, যেন তিনি এই ছোট পরিবারের রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছেন। তোমার বাজার থেকে কিছু চাই? তিনি জিজ্ঞাসা করলেন, যখন আয়ান তার ভাইকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছিল। জি হ্যাঁ, আজ আমি দোসা বানানোর কথা ভাবছিলাম, কিন্তু চিংড়ি আর অঙ্কুরিত ডাল নেই, সে জবাব দিল। যখন সে দেখল যে তিনি যত্ন নিচ্ছেন, তখন তার চোখে একটি ছোট আনন্দ ঝলসে উঠল। খান্না ড্রাইভারকে বললেন, অজয়, দিদিকে কাছের বাজারে নিয়ে যেও, আর তারপর স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসো। এই বাক্যটি এত স্বাভাবিক শোনালো, কিন্তু অঞ্জলির হৃদয়ে এই কথার নিশ্চিতকরণ ছিল যে এই বাড়িতে তার উপস্থিতি এখন অস্থায়ী নয়। দুপুরের কাছাকাছি সময় যখন অঞ্জলি বাজার থেকে ফিরল, তখন একটি অজানা নম্বর থেকে ফোন এলো। সে ফোন ধরল না, কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়ায় পুরনো পরিচিতদের বার্তা দেখার জন্য খুলল, তখন একটি ভিডিও হঠাৎ তার চোখের সামনে চলে এলো। একটা নামহীন অ্যাকাউন্ট প্রায় 1.5 মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিল, যা সামনের বাড়ির ক্যামেরা থেকে দূর থেকে শ্যুট করা হয়েছিল। ভিডিওতে অঞ্জলি বাংলোর বাগানে দুই ছেলের সাথে ঘোড়া সাওয়ারের খেলা খেলছিল। হাসির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। ছবিগুলো আসল ছিল, আর সাথে একটি বিদ্বেষমূলক শিরোনাম ছিল, যুবতী পরিচারিকার রিয়েল এস্টেট টাইকুন বিক্রম খান্নার সন্তানদের সাথে অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক। পোস্টের ঠিক নিচে শত শত কমেন্ট এসে গেল, যার বেশিরভাগই আক্রমণাত্মক ছিল। এই পরিচারিকাকে সোজা মনে হচ্ছে না, এইভাবে ঘোড়া সাওয়ারি করা তো টাইকুনকে ফাঁদে ফেলার কৌশল। দেখতে চেনা চেনা লাগছে, জয়পুরে বর্খিষ্ঠ হওয়া মেয়েটার মতো। পরিচারিকা থেকে মালকিন হওয়ার এই পুরনো কৌশল অনেক দেখেছি। অঞ্জলি কাঁপতে কাঁপতে ফোন নিচে রাখল। তার চোখ ঝাপসা হয়ে গেল। সে শাড়ি নাচল শক্ত করে ধরল। ঘরে এসি চললেও তার ঘাম হচ্ছিল। সে কেবল উঠতে যাচ্ছে যে দরজা খুলে গেল। খান্না ভিতরে এলেন, হাতে ফোন ছিল, চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তুমি দেখেছ? অঞ্জলি মাথা নাড়ল, শান্ত থাকার চেষ্টা করল। আমাকে ক্ষমা করে দেবেন, এটা তোমার ভুল না। তিনি কথাটা কেটে দিলেন। তাড়াতাড়ি টেবিলের দিকে গেলেন, ল্যাপটপ খুলল। আমি ক্লিপটা সরিয়ে দেবার অনুরোধ করার জন্য লিগ্যাল টিমের সাথে যোগাযোগ করছি, কিন্তু এই অ্যাকাউন্টটি নিশ্চিতভাবে কাউকে কাজে লাগিয়ে অনেক আগে থেকে শুটিং করাচ্ছিল। এই অ্যাঙ্গেলটি আকস্মিক হতে পারে না। অঞ্জলি ধীরে ধীরে বলল, হয়তো আমার কোনো পুরনো পরিচিত হবে, যে আমাকে চিরতরে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। তারা জানে যে আমি এখানে আছি। খান্না কিছুক্ষণ থামলেন এবং তারপর বললেন, তাহলে এখন থেকে তোমাকে একা বাইরে যাওয়া উচিত নয়। আমি গেটে অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করব। আপনার কি মনে হয়, আমার চাকরি ছেড়ে দেওয়া উচিত? সে জিজ্ঞেস করল। চোখ লাল ছিল। তুমি বাচ্চাদের অন্ধকার থেকে বাঁচিয়েছ। তুমি ভাবছ যে আমি কাউকে এত সহজে সেটা ধ্বংস করতে দেব? সেই বাক্যটি অঞ্জলির হৃদয়ের ভাঙতে থাকা সুতোকে শক্ত করে বেঁধে দিল। কিন্তু আসল ঝড় তখনও থামেনি। মাত্র কয়েক ঘন্টা পরে কিছু ছোটখাটো অনলাইন পত্রিকা শিরোনাম দিয়ে নিবন্ধ প্রকাশ করল, কোটিপতি খান্নার বাংলোতে থাকা রহস্যময়ী মহিলা কে, সাথে ক্লিপ থেকে কাটা কিছু ছবি এবং জয়পুরের পুরনো ঘটনার উল্লেখ ছিল। একটি বেনামি সাক্ষাৎকারও সামনে এলো। আমি তাকে জয়পুর থেকে চিনি। সে সেখানেও মালিকের পিছনে লেগে থাকত। এখন সেই পুরনো কৌশল পুনরাবৃত্তি করছে। নিবন্ধটি দ্রুতই হাজার হাজার বার শেয়ার করা হলো। সেই রাতে যখন খান্না পরিচালক পর্ষদের সাথে বৈঠক করছিলেন, একজন বড় শেয়ার হোল্ডার বললেন, খান্না সাহেব, আমি বুঝি যে পারিবারিক বিষয় ব্যক্তিগত হয়, কিন্তু এই মুহূর্তে গ্রুপ আইপিওর প্রস্তুতি নিচ্ছে।
যদি কোনো কেলেঙ্কারি ভাবমূর্তিকে প্রভাবিত করে তবে বিনিয়োগকারীরা পিছিয়ে যাবে। আপনাকে এটি তাড়াতাড়ি সামলাতে হবে। অন্য একজন যোগ করলেন, আমাদের পরামর্শ হলো যে আপনি সেই মহিলাকে অস্থায়ীভাবে ছুটিতে পাঠিয়ে দিন, অন্তত যতক্ষণ না মিডিয়া শান্ত হয়। খান্না চুপচাপ বসে থাকলেন। তার চোখ পলক ফেলল না, কিন্তু তার মনে একটি দ্বন্দ্ব চলছিল। বৈঠক শেষ হলে তিনি বাড়ি ফিরলেন। লিভিং রুমের টেবিলে একটি হাতে লেখা চিঠি ছিল, পরিচিত হাতের লেখা। খান্না সাহেব, আমি বোঝা হতে চাই না। আমি এটাও চাই না যে বাচ্চাদের তাদের বন্ধুরা জিজ্ঞেস করুক যে তাদের সৎ মাকে, বা মিডিয়া স্কুলের গেটে ছবি তুলুক। আমি চুপচাপ চলে যাব। আমি জানি যে আমি এখানে থাকার যোগ্য নই, কিন্তু আমি সবসময় আপনার এবং 2 শিশুর খুশির জন্য প্রার্থনা করব। অঞ্জলি। তিনি চিঠিটি ধরলেন। হাত এতটাই শক্ত হয়ে গেল যে কাগজটি মুচড়ে গেল। উপরের দিকে দৌড়ালেন। তিনি তার ঘরের দরজা ঠেললেন। খালি। পেছনের উঠোনে গেলেন। কাপড় ধোয়ার ঘর খালি। সে চলে গিয়েছিল, যেন এক সন্ধে বাড়ি থেকে সবকিছু টেনে নেওয়া হয়েছে। ঠিক সেই সময় 2 শিশুর ঘর থেকে কান্নার আওয়াজ এলো। তিনি ভিতরে দৌড়ালেন। আরও ভজরে কাঁদছিল, এবং আয়ান হাঁটু মুড়ে বসেছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাবা, দিদি কোথায়? আমরা উঠলাম তো দিদি ছিল না। সে কোথায় গেল বাবা? সে আমাদের কখনো ছাড়বে না, তাই না বাবা? খান্না 2 শিশুকে শক্ত করে জড়িয়ে ধরলেন। একটি অশ্রু আয়ানের চুলে পড়ল, তারপর আরেকটি। এটাই ছিল প্রথমবার যখন তিনি তার সন্তানদের সামনে কেঁদেছিলেন, এবং এটিও প্রথমবার যখন তিনি উপলব্ধি করেছিলেন যে খ্যাতি, সম্পত্তি কখনো সেই জিনিস ছিল না যা তার বাচ্চাদের খুশি করত। যে মহিলাকে পুরো পৃথিবী ভুল বুঝেছিল, তিনি সেটাই করে দেখিয়েছিলেন যা তিনি করতে পারেননি। কিন্তু এখন সে চলে গিয়েছিল, এবং তাকে যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে আনতে হতো। সেই বাংলো, যা প্রতি সকালে হাসিতে ভরা ছিল, এখন নীরবতায় ডুবেছিল। শুধু সিলিং ফ্যানের ফিসফিস এবং জানালা দিয়ে উড়ে যাওয়া পাখিদের হালকা আওয়াজ ছিল। অঞ্জলি চলে যাওয়ার পর থেকে বাড়িতে যেন আত্মাই ছিল না। 2 যমজ শিশু এখন রং করা বা টিভি রিমোটের জন্য লড়াই করত না। দুজনেই চুপচাপ খেত, পড়ত, তারপর চুপচাপ ঘুমিয়ে পড়ত। খান্নাকে কাউকে বলার দরকার ছিল না যে শিশুরা তাকে মিস করছিল। আর তার দ্বারা ফেলে দেওয়া ছোট কার্ডটি 3 দিন ধরে তার অফিসের ড্রয়ারে পড়েছিল। যতবারই তিনি সেটা খুলে পরিচিত হাতের লেখা পড়তেন, ততবারই তার বুকে একটি আটোসাটো অনুভূতি হতো। সে বলল সে চুপচাপ চলে যাবে, কিন্তু তারপর সবকিছু এত গোলমেলে কেন? খান্না নিজের মনে বিড়বিড় করলেন। তার চোখ একটি ছবির ফ্রেমে স্থির ছিল, যেখানে 3 জন বাবা ছেলে এক পিকনিকে ছিল, যেখানে অঞ্জলি একাই ছিল, যে ছবিতে ছিল না, যদিও সেদিনের সমস্ত প্রস্তুতি সেই করেছিল। পরের সকালে খান্না ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার সমস্ত বৈঠক বাতিল করে দিলেন। অস্থায়ীভাবে পরিচালনার অধিকার ভাইস প্রেসিডেন্টকে সঁপে দিলেন। কোম্পানি ছাড়ার আগে তিনি যোগাযোগ বিভাগকে একটি বার্তা দিলেন, প্রেসকে কোনো জবাব দেবেন না। তারা চাঞ্চল্য চায়, সত্য নয়। প্রথম জায়গা যেখানে তিনি গেলেন সেটি ছিল গোভন্দির অঞ্জলির পুরনো চাল। বাড়ির মালিকিন তাকে দেখে একটি দীর্ঘশ্বাস ফেললেন। আমিও তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছিলাম। সে কি এখানে? বারান্দায় পাতা ধীরে ধীরে ঝরছিল, এবং একটি শিশুর অভ্যস্ত হাসি বাতাসে কোথাও আটকে ছিল বলে মনে হচ্ছিল। সোমবারের সকাল ছিল ধূসর এবং কুয়াশাচ্ছন্ন, যেন সে পুরো শহরে একটুখানি বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, একটানা এবং বিরতিহীন। পানির ছোট ছোট ফোঁটাগুলো লিভিং রুমের জানালায় লম্বা রেখা তৈরি করছিল, যেন পুরনো স্মৃতিগুলো ফিরে আসার পথ খুঁজছিল। বান্দ্রার সেই বাংলোতে হলুদ আলো শান্ত দেওয়ালগুলোর ওপর পড়ছিল। রোহন ঘরে বসেছিল, মাথা নিচু করে রঙিন পেন্সিল চিবোচ্ছিল। সে ছবি আঁকছিল না, জাস্ট সেটা তুলছিল, ফেলে দিচ্ছিল এবং আবার তুলছিল। টেবিলের ওপর একটি সাদা কাগজ ছিল, যাতে একটাও রেখা ছিল না। কবিতা বাতাসের ঝলকের মতো নিঃশব্দে ভেতরে এলো। রোহন, বৃষ্টি হচ্ছে, তুমি কি কাগজের নৌকা বানাতে চাও? ছেলেটি কোনো উত্তর দিল না। কবিতা তার সামনে বসল, একটি কাগজ নিয়ে ধীরে ধীরে ভাঁজ করতে শুরু করল। প্রতিটি ভাঁজ সাবধানে এবং নিখুঁতভাবে। সে আর কিছু বলল না, শুধু নীরবতাকে দূরত্ব পূরণ করতে দিল। একটু পরে রোহন উপরে তাকালো, তার চোখ সামান্য নড়ল। মা বৃষ্টি পছন্দ করত। কবিতার হাত থেমে গেল, তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তোমার মা বৃষ্টি পছন্দ করত। ছেলেটি মাথা নাড়ল, তার চোখ ছিল দূরে। মা প্রায়ই একটি স্বচ্ছ রেনকোট পরত,
আর আমার কাছে একটি হলুদ ছাতা ছিল। হলুদ ছাতা সূর্যের মতো, তাই না? রোহন ধীরে ধীরে হাসল, একটি বিরল হাসি, ঝরা পাতার মতো ছোট। অর্জুন স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। সকালের বৈঠকটি তার মাথা ব্যথা করে দিয়েছিল। যদিও তিনি একটি বড় কোম্পানি চালাচ্ছিলেন, তার সবসময় মনে হতো যে তিনি কোনো গন্তব্য ছাড়াই দৌড়ে চলেছেন। তিনি লিভিং রুমে এলেন। রোহন আর কবিতাকে একসাথে বসে থাকতে দেখলেন। মেঝেতে সাদা, নীল, লাল, বেগুনি রঙের কাগজের নৌকার একটি শাড়ি ছিল। রোহন প্রতিটিকে মেঝেতে ছেড়ে দিচ্ছিল, জলের অভিনয় করছিল, মুখ দিয়ে ধীরে ধীরে ঢেউয়ের শব্দ বের করছিল। অর্জুন আর এগোলেন না, শুধু সেখানেই দাঁড়িয়ে থাকলেন। তিনি তার ছেলেকে শব্দহীনভাবে হাসতে দেখলেন, কিন্তু তার ঠোঁট ওপরে বাঁকানো ছিল, চোখ জলজল করছিল। আর তিনি বুঝতে পারলেন যে শিশুটা আবার বেঁচে উঠছিল। সেই রাতে যখন সবাই রাতের খাবার খেয়ে নিয়েছিল, কবিতা রান্নাঘরে পরিষ্কার করতে গেল। অর্জুন রোহনের সাথে লিভিং রুমে থামলেন। প্রথমবারের মতো শুধু বাবা এবং ছেলে। তিনি প্রিয়ার কেনা একটি ছবির বই খুললেন, ধীরে ধীরে পাতা উল্টালেন। রোহন, তোমার কি মায়ের কথা মনে পড়ে? ছেলেটি কিছু বলল না, কিন্তু তার হাত ছবির মধ্যে থাকা একটি ছাতার ছবির ওপর চলে গেল। অর্জুন একটি গভীর শ্বাস চেপে ধরলেন। বাবারও মায়ের কথা মনে পড়ে। এই কথাটি রোহনকে ওপরে তাকাতে বাধ্য করল। তার চোখ নড়ে উঠল। মা বলতো, যদি তুমি দুঃখী হও তবে তুমি কাঁদতে পারো, কোনো ব্যাপার না। অর্জুনের হঠাৎ মনে হলো তার গলা ধরে আসছে। কতদিন ধরে তিনি কাঁদেননি, হয়তো শেষকৃত্যের পর থেকে। প্রিয়া চলে যাওয়ার পর তিনি নিজেকে কাজে কবর দিয়েছিলেন, যেমন প্রাপ্তবয়স্করা করে। মা ঠিক বলতো। পরের দিন আবার বৃষ্টি হলো। রোহন বাইরে উঠোনে যাওয়ার জন্য জিদ ধরল। কবিতা তাকে রেনকোট পরালো এবং ছাতা দিল। ছেলেটি কল কল করে হাসল, ভেজা ঘাসের ওপর লাফিয়ে বেড়াচ্ছিল। কবিতা বারান্দার ছাদের নিচে দাঁড়িয়েছিল, তার চোখ তার ওপর থেকে সরছিল না। একটু পরে রোহন ফিরে এলো এবং তার হাত টেনে ধরল। আন্টি, তুমিও এসো, বৃষ্টি হচ্ছে। কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ছাতা ধরব। কবিতা ধীরে ধীরে হাসল এবং তার পিছে চলল, পুরনো হলুদ ছাতার নিচে, যা আসলে প্রিয়ার ছিল। দুজন বাগানের মাঝখানে ধীরে ধীরে হাঁটতে লাগল, বৃষ্টির জলে তৈরি গর্তগুলোতে পা ফেলে। অর্জুন ওপরতলা থেকে নিচে দেখছিলেন। তার হৃদয় ছিল জট পাকানো সুতোর মতো। সেই রাতে কবিতা কাপড় শুকাচ্ছিল যে আবার জোরে বৃষ্টি শুরু হলো। সে তাড়াতাড়ি উঠোনে কাপড় গোছাতে দৌড়ালো। বাতাস ছিল জোরে, বৃষ্টি তির্যকভাবে পড়ছিল। সে পিছলে গেল এবং ঠান্ডা মেঝেতে তার পিঠ আঘাত পেল। একটি তীক্ষ্ণ ব্যথার ঢেউ তাকে ভিজিয়ে এবং স্তব্ধ করে দিল। দরজা খুলল। অর্জুন ছাতা ছাড়াই বাইরে দৌড়ালেন। তোমার কিছু হয়নি তো? কবিতা ওঠার চেষ্টা করতে করতে হাত নাড়ল। আমি ঠিক আছি, শুধু পিছলে গিয়েছিলাম। ভেতরে চলো, তুমি পুরোপুরি ভিজে গেছো। তিনি তাকে তোলার জন্য হাত বাড়ালেন। কবিতা টলমল করল এবং তার ওপর পড়ে গেল। এক মুহূর্তের বিব্রততা। তাদের চোখ মুষলধারায় বৃষ্টির নিচে মিলিত হলো। তাদের শ্বাস ঠান্ডা হাওয়ায় মিশে গেল। মাফ করবেন, আমি অসতর্ক ছিলাম। কিছু মনে করো না। পরের বার যখন জোরে বৃষ্টি হয়, চেষ্টা করো না। কবিতা তার দিকে উপরে তাকালো এবং ধীরে ধীরে বলল, বৃষ্টি সবসময় খারাপ হয় না। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন। এই বাক্যটি ঠিক তেমনই যেমনটা প্রিয়া বলেছিলেন। সেই বছর যখন তারা লোনাওয়ালাতে একসাথে বৃষ্টিতে ভিজেছিলেন, প্রিয়া হেসে বলেছিলেন, কিছু মানুষ বৃষ্টিকে ভয় পায়, কিন্তু আমার মনে হয় বৃষ্টি রাস্তা পরিষ্কার করে, হৃদয় পরিষ্কার করে। সেই রাতে কবিতার হালকা জ্বর হল। অর্জুন আদার জল বানালেন, তার ঘরের দরজায় কড়া নাড়লেন। সে দরজা খুলল। তার কপাল গরম ছিল। তিনি গ্লাসটি টেবিলের ওপর রাখলেন এবং ঘুরে গেলেন। কিন্তু কবিতা তাকে আবার ডাকল, অর্জুনজি, ধন্যবাদ। তিনি মাথা নাড়লেন, শব্দ ছাড়া, শুধু তাকে অনেকক্ষণ ধরে দেখতে থাকলেন। পরের দিন সকালে রোহন কবিতাকে খুঁজে পেল না। সে বাড়ির চারপাশে দৌড়াল। তার চোখ ঘাবড়ে গিয়েছিল। যখন সে শুনল যে সে অসুস্থ এবং তার ঘরে আছে, তখন সে স্তব্ধ হয়ে গেল। সে তার ঘরে গেল, বিছানায় উঠল এবং তার পাশে বসল। সে কবিতার হাত ধরল। আন্টি, অসুস্থ হয়েও না। কবিতা তার চোখ খুলল এবং ধীরে ধীরে হাসল। আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, তুমি প্রাতরাশ করতে মনে রেখো। ছেলেটি মাথা নাড়ল এবং তারপর হঠাৎ ঝুঁকে তাকে জড়িয়ে ধরল। একটি ছোট, কাঁপা কিন্তু সত্যিকারের আলিঙ্গন। দরজার বাইরে অর্জুন দাঁড়িয়ে দেখছিলেন। তিনি ভেতরে গেলেন না, শুধু দেয়ালে হেলান দিলেন। তার চোখে একটি চমৎকার হচ্ছিল, শব্দ ছাড়া, ঢাকঢোল ছাড়া, বরং চুপচাপ, যেমন বৃষ্টি মাটিতে মিশে যায়।
তিনি ঘুরে বাগানে চলে গেলেন। বৃষ্টি থেমে গিয়েছিল, মাটি তখনও জলে ভেজা ছিল। তিনি পাথরের বেঞ্চে ভুলে যাওয়া হলুদ ছাতাটি তুলে নিলেন, সেটা শুকালেন এবং প্রধান দরজায় ঝুলিয়ে দিলেন। সেই দিন থেকে সেই ছাতাটি বাড়িতে একটি প্রতীক হয়ে গেল। প্রতিবার যখন বৃষ্টি হতো, রোহন সেটা বের করত, খুলত এবং তারপর কবিতার সাথে উঠানে যাওয়ার জন্য অপেক্ষা করত। আর অর্জুন লিভিং রুমে বসে জানালা দিয়ে বাইরে দেখতেন। তার হৃদয় অদ্ভুতভাবে শান্ত ছিল, শব্দ ছাড়া, উপদেশ ছাড়া, শুধু একটি ছাতা, একটি আলিঙ্গন, একটি বৃষ্টির দিন, সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গত রাতের বৃষ্টির পরে ঠান্ডা সকাল পুরো বাংলোকে একটি নতুন রূপ দিয়েছিল। ঘরের বাতাস শান্ত ছিল, কিন্তু এখন এটি 8 মাস আগের ঠান্ডা নীরবতা ছিল না। এখন এটি শান্তির নীরবতা ছিল, প্রতিটি ঘরে ধীরে ধীরে পুনর্জীবিত হওয়ার শ্বাসের। কবিতা রোহনের ঘরের জানালা খুলল, রোদ ভেতরে এলো এবং ছেলেটি তার চোখ মিটমিট করল এবং তার মাথা বালিশে ঘষল। সে ঝুঁকে ধীরে ধীরে তার হাত নাড়িয়ে দিল। রোহন, ওঠো, আজ কিছু বিশেষ আছে। ছেলেটি ওপরে তাকালো, তার চুল এলোমেলো ছিল, মুখে তখনও ঘুমের ভাব ছিল। কিছু বিশেষ? কবিতা থেমে গেল, তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রোহন এইমাত্র কথা বলল, প্রথমবারের মতো সে তার ধীর এবং ভাঙা কণ্ঠস্বর শুনেছিল, কিন্তু এটা সত্যি ছিল। সে সাথে সাথে প্রতিক্রিয়া দেখালো না, ভয় ছিল যে সে তাকে ভয় পাইয়ে দেবে। শুধু হাসল এবং মাথা নাড়ল। তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা ছিল। হ্যাঁ, আমরা কলা কেক বানাবো, যা তোমার মা আমাকে বানাতে শিখিয়েছিল। তুমি কি আমাকে সাহায্য করবে? রোহন মাথা নাড়ল এবং তারপর হঠাৎ ঘুরে গেল। তার চোখ এড়িয়ে গেল, যেন সে বুঝতে পেরেছে যে সে এইমাত্র কোনো নীরবতার শপথ ভেঙেছে। কবিতা আর কিছু বলল না, সে তাকে তার নিজস্ব ছন্দ খুঁজে নিতে দিল। রান্নাঘরে কবিতা উপকরণ প্রস্তুত করছিল, রোহন পাশে দাঁড়িয়েছিল। তার নির্দেশনা অনুযায়ী দুধের টিন, চিনির প্যাকেট বের করছিল। সে আর কিছু বলল না, কিন্তু তার হাত আগের চেয়ে বেশি চটপটে ছিল। কবিতা তাকে একটি চামচ দিল। বেটা, তুমি কি এটা মেশাতে আমাকে সাহায্য করবে? সে মাথা নাড়ল, কিন্তু যখন চামচ তার হাত থেকে পিছলে মেঝেতে পড়ল, তখন সেই আঘাতের শব্দ তাকে চমকে দিল। সে পিছিয়ে গেল, ঘাবড়ে গেল, তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। কবিতা দ্রুত এগিয়ে গেল, কিন্তু থেমে গেল, তাকে স্পর্শ করল না। কিছু মনে করো না রোহন, এটা শুধু একটি চামচ, এটা তোমার উপর রাগ করেনি। রোহন কবিতাকে দেখল এবং তারপর চামচটি উঠালো। মাফ করবেন। দিনে দ্বিতীয়বার কবিতা অনুভব করল যে তার ঠোঁট কাঁপছে, শুধু আবেগের কারণে নয়, বরং এই কারণে যে সে দেখছিল যে একটি ফাটল সেই ছোট কিন্তু শক্তিশালী সাহস দিয়ে ধীরে ধীরে পূরণ করা হচ্ছে। সেই সন্ধ্যায় অর্জুন তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। তিনি লিভিং রুমে এলেন এবং দেখলেন যে টেবিলের মাঝখানে একটি ছোট কলা কেক রাখা আছে। পাশে একটি সাদা কাগজ ছিল, যাতে মোমের রং দিয়ে ছবি আঁকা ছিল। একটি নীল পোশাক পরা একটি ছোট ছেলে, যার হাত ধরে একটি মহিলা বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টি হচ্ছিল এবং একটি হলুদ ছাতা তাদের ঢেকে রেখেছিল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। এটা রোহন বানিয়েছে? কবিতা রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বাইরে এলো। তিনি তার দিকে ঘুরলেন, তার চোখে যন্ত্রণা ছিল। তোমার মনে হয় যে সে তার মাকে মনে করছে? আমার মনে হয় যে সে মাকে হৃদয়ে রাখার উপায় শিখছে, তাকে এড়িয়ে যাওয়ার বদলে। অর্জুন কিছু বললেন না। তিনি ছবিটি আবার দেখলেন এবং তারপর তার ফোন থেকে একটি ছবি তুললেন। প্রথমবার তিনি একটি স্মৃতিকে কাগজ বা চুক্তি দিয়ে নয়, বরং একটি মুহূর্ত দিয়ে সংরক্ষণ করতে চাইলেন। রাতে রোহন পুরনো ছবির অ্যালবাম দেখার জন্য জিদ ধরল। কবিতা সিঁড়ির নিচ থেকে কাঠের সিন্দুকটি বের করল, যেখানে অর্জুন প্রিয়ার সব ছবি রেখেছিলেন। সে সেটা ওপরে আনল, ধুলো ঝেড়ে টেবিলের ওপর রাখল। 3 জন হলুদ আলোর চারপাশে বসে পড়ল। রোহন প্রতিটি পাতা উল্টালো। তার চোখ জল করে উঠল যখন সে তার মায়ের ছবি দেখল, যিনি তাকে কোলে নিয়েছিলেন যখন সে ছোট ছিল। তারপর তার বাবা মায়ের বিয়ের ছবি, তারপর পুরো পরিবারের লোনাওয়ালা ভ্রমণের ছবি। মা কি প্রায় গান গাইতো আন্টি? কবিতা মাথা নাড়ল।
হ্যাঁ, অবশ্যই। তোমার মা প্রতি রাতে তোমার জন্য বাবা বলেন গান গাইত। রোহন মাথা নিচু করল এবং কাঁদতেও শুরু করল। আমার মায়ের কথা মনে পড়ে। অর্জুন তার হাত তার কাঁধে রাখলেন। বাবারও মনে পড়ে। কিন্তু তুমি জানো, মা কখনো যায়নি। মা সবসময় এখানে আছে। তিনি তার হাত রোহনের বুকে রাখলেন। যখনই তোমার মনে পড়ে শুধু বলে দিও, সে শুনবে। ছেলেটি ঝুঁকে অর্জুনের গলা জড়িয়ে ধরল। বাবা, একটিমাত্র শব্দ, কিন্তু অর্জুনের জন্য এটি ছিল পুরো আকাশ। সেই মুহূর্তের পরে রোহন ধীরে ধীরে আরও সক্রিয় হয়ে উঠল। সেই শব্দের ব্যবহার শুরু করে দিল। যদিও ধীর এবং ইতস্তত, কিন্তু প্রতিটি বাক্য ছিল একটি মাইল ফলক। সে বেশি প্রশ্ন করত, বেশি হাসত, এবং কখনো কখনো ধীরে ধীরে সেই গান গাইত যা তার মা গাইত। কবিতা প্রতি রাতে ঘুমানোর আগে তার ডায়েরিতে লিখত। আজ রোহন 5টি বাক্য বলল। আজ রোহন বাবাকে জড়িয়ে ধরল। আজ রোহন কার্টুন দেখতে দেখতে জোরে হাসল। অর্জুন একবার সেই ডায়েরি লুকিয়ে পড়লেন, এবং তিনি বুঝতে পারলেন যে কবিতা শুধু একজন গৃহসহায়িকা ছিল না, সে ছিল বেদনাদায়ক অতীত এবং আশাপূর্ণ ভবিষ্যতের মধ্যে একটি সেতু। এক দুপুরে শান্তিদেবী এলেন। সবসময়কার মতো সুন্দর, কিন্তু মুখে কিছুটা নরম ছিল। তিনি রোহনের পাশে বসলেন এবং তাকে একটি উপহার দিলেন। ঠাকুমার কাছে তোমার জন্য এটা আছে। রোহন বাক্স খুলল এবং দেখল যে ভিতরে একটি পুরনো কাপড়ের ভালুক আছে। এটা তোমার বাবার ছিল যখন সে ছোট ছিল। আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম, এখন আমি তোমাকে দিতে চাই। ছেলেটি ভালুকটি ধরল এবং ওপরে তাকালো। ধন্যবাদ ঠাকুমা। শান্তিদেবীর চোখে জল এসে এল। জীবনের প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে তার হৃদয়ে একটি নিষ্পাপ ধন্যবাদে গলে গেছে। সেই রাতে অর্জুন কবিতাকে পেছনের বারান্দায় ডাকলেন। দুজন একে অপরের পাশে বসলেন। ঠান্ডা বাতাস বইছিল। আমি তোমার কাছে এমন এক ঋণী যা হয়তো আমি সারা জীবন শোধ করতে পারব না। কবিতা হাসল। আপনি আপনার ছেলের একটি নতুন সুযোগের কাছে ঋণী, কিন্তু আপনি সেটা শোধ করছেন। অর্জুন তার দিকে ঘুরলেন এবং তাকে অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন। কবিতা, যদি কোনোদিন তুমি এখানে কাজ না করো, তবে কি তুমি আমার পরিবারের সাথে অন্য কোনো ভূমিকায় থাকার কথা ভাববে? কবিতা কোনো উত্তর দিল না। সে শুধু আকাশের দিকে তাকালো, যেখানে তারাগুলি রাতে এইমাত্র বেরিয়েছিল। তার হৃদয়ে কিছু অঙ্কুরিত হচ্ছিল, তাড়াহুড়ো ছাড়া, চাপ ছাড়া, ঠিক সেই নিরাময় যাত্রার মধ্য দিয়েই যার মধ্য দিয়ে তারা সবাই যাচ্ছিলেন। ওপরের ঘরে রোহন ঘুমিয়ে পড়েছিল। তার স্বপ্নে সে নিজেকে একটি ঘাস মাঠে দৌড়াতে দেখল। মা দূরে একটি গাছের নিচে দাঁড়িয়ে হাসছিলেন, না ডাকছিলেন, না হাত নাড়াচ্ছিলেন, শুধু সেখানে দাঁড়িয়েছিলেন। এবং প্রথমবারের মতো স্বপ্নে রোহন তার দিকে দৌড়াল না। সে শুধু হাত নাড়াল এবং তারপর সেই দিকে ঘুরল যেদিকে রোদ পড়ছিল, যেখানে আরও একজন মহিলা অপেক্ষা করছিলেন। সে হাসল এবং প্রথমবারের মতো স্বপ্নে সে নিজেকে খুশি অনুভব করল। মাসের শেষে মুম্বাইয়ের শুষ্ক রোদের আবহাওয়া শুরু হয়ে গেল। রোদ তীব্র ছিল না, কিন্তু একটানা ছিল, যেন সূর্য যেতে চায় না। সে প্রতিটি দেওয়ালের কোণে, প্রতিটি গাছের ডালে এবং পথচারীর প্রতিটি চুলে আটকে থাকত। বান্দ্রার বাংলোও গরম হয়ে গেল, কিন্তু রোদের কারণে নয়, বরং মানুষের হৃদয়ে ঘটে যাওয়া চুপচাপ পরিবর্তনের কারণে। রোহন এখন বেশি কথা বলত। প্রতি সকালে তার স্বপ্ন, খাবার এবং দিনের ছোট ছোট বিষয় নিয়ে কলকল করত। অর্জুন কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও এখন বসা, তার ছেলেকে শোনা এবং সর্বোপরি হাসা শিখেছিলেন। তিনি সেই জিনিসগুলো এড়িয়ে যাওয়া ছেড়ে দিয়েছিলেন যা তাকে ব্যথা দিত। প্রিয়ার ছবি, স্মৃতির ঘর এবং তার ছেলের চোখ। কবিতা তার স্বাভাবিক কোমলতা বজায় রাখল, কিন্তু এখন তার চোখে শুধু দায়িত্বের আলো ছিল না। কখনো কখনো অর্জুন তাকে রোহনকে একজন আত্মীয়র মতো দেখতে দেখতে ধরে ফেলতেন। কখনো কখনো তিনি নিজেকে কবিতাকে একটা অন্য চোখে দেখতে দেখতে ধরে ফেলতেন। এখন একজন বাড়িওয়ালার চোখে নয়, যিনি একজন গৃহসহায়িকাকে দেখেন। এক সোমবার সকালে যখন সবকিছু শান্তিতে এগিয়ে যাচ্ছিল, অর্জুনের একটি ফোন এলো। তিনি মাত্র বৈঠক থেকে বেরিয়েছেন, টাইও খোলেননি, যে স্ক্রিনে একটি অজানা নম্বর দেখা গেল। হ্যালো, আমি অর্জুন বলছি। ফোনে মহিলার কণ্ঠস্বর এত পরিচিত ছিল যে তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তুমি এখনও এই নম্বর ব্যবহার করো? আমি নেহা। তিনি ফোন শক্ত করে ধরলেন। নেহা, তার পুরনো প্রেম, সেই মহিলা যিনি প্রিয়ার মৃত্যুর ঠিক পরেই তার জীবন থেকে চলে গিয়েছিলেন, চুপচাপ কোনো ব্যাখ্যা ছাড়াই। আমি ভাবিনি যে তুমি আবার ফোন করবে। আমি আমার নীরবতার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আজ আমি ভারতে আছি। আমি তোমার এবং রোহনের সাথে দেখা করতে চাই। একটি দীর্ঘ নীরবতা নেমে এলো। এখন কেন? কারণ আমি জানি যে আমি ভুল করেছিলাম, এবং আমি এটাও জানি যে তোমরা এগিয়ে গেছো। আমি শুধু আবার দেখা করতে চাই, এটা জানতে যে প্রিয়ার ছেলেটা কতটা বড় হয়েছে, এবং যদি সম্ভব হয় তবে কিছুটা ক্ষতিপূরণ করার অনুমতি চাইতে। অর্জুন সাথে সাথে জবাব দিলেন না।
অর্জুন উপলব্ধি করলেন যে তার হৃদয় এখন আগের মতো ধরফর করছিল না, শুধু একটি অদ্ভুত শান্তি ছিল। কিন্তু সেই রাতে তিনি খাবারের ঘরে শান্তিদেবী এবং কবিতাকে সবকিছু জানালেন। শান্তিদেবী বেশ সন্তুষ্ট লাগছিলেন। নেহা, সে এখনও একটি বুঝদার মেয়ে। অবশেষে সে সেই শিশুটির খুব যত্ন করত। আমার মনে হয় আমাদের তাকে একটি সুযোগ দেওয়া উচিত। কবিতা কিছু বললেন না। সে বাসন পরিষ্কার করতে লাগল, কিন্তু তার হাত হালকা কাঁপছিল। অর্জুন তাকে দেখলেন এবং তারপর একটি দীর্ঘ শ্বাস নিলেন। আমি নেহাকে এক সন্ধ্যার জন্য আসতে দিতে সম্মত, কিন্তু আমি চাই যে তুমিও সেখানে থাকো। কবিতা উপরে তাকালো। তার চোখ বড় হয়ে গেল। আমার প্রয়োজন নেই সাহেব। আছে, তুমি এখন রোহনের সবচেয়ে কাছাকাছি। আমার বিশ্বাস যে যদি কিছু তাকে অস্বস্তি করে তবে তুমিই প্রথম সেটা চিনতে পারবে। কবিতা মাথা নিচু করল। পরের দিন নেহা এলেন। তিনি সুন্দর এবং পরিপাটি পোশাক পরা ছিলেন। তার পরিচিত হালকা পারফিউমের গন্ধ একটি স্মৃতির টুকরোর মতো ফিরে এলো। রোহন ওপর থেকে নিচে এলো। অপরিচিতকে বিখে থেমে গেল। সে কবিতার পিছনে লুকিয়ে গেল এবং চুপচাপ ঠাকল। নেহা চেয়ারে বসে হাসলেন। নমস্কার বেটা, আমি তোমার বাবার বন্ধু। সে তোমার মাকেও জানত। রোহন শুধু মাথা নাড়ল, কিছু বলল না। কবিতা তার হাত তার কাঁধে রাখল, তাকে আশ্বস্ত করল। সেই দিনের দুপুরের খাবার ধীরে ধীরে কাটল। নেহা রোহনের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু ছেলেটির চোখ সবসময় কবিতার দিকে ছিল। খাওয়ার পরে নেহা রোহনকে বাগানে খেলার জন্য নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। কবিতা সাথে যাওয়ার জন্য যাচ্ছিল, কিন্তু শান্তিদেবী তাকে থামিয়ে দিলেন। নেহাকে নিজে যোগ দিতে দাও কবিতা, তুমি তোমার কাজ ভালোভাবে করেছ। কবিতা হালকাভাবে তার ঠোঁট কামড়াল, কিন্তু তবু ভিতরে চলে গেল। জানালার কাঁচের মধ্যে দিয়ে দেখতে থাকল। সে দেখল যে নেহা ঝুঁকে রোহনকে একটি উপহার দিচ্ছেন, বিদেশ থেকে আমদানি করা একটি লেগোর বাক্স। রোহন সেটা নিল এবং দেখল, কিন্তু খুলল না। সে শুধু জিজ্ঞেস করল যে আপনি জানেন কি যে আমার মা কোন রং পছন্দ করত? নেহা থেমে গেলেন। তোমার মা সাদা রং? না, এটা সবুজ রং ছিল, যেমন আমার জন্মদিনে মা যে পোশাক পরেছিল। সে ঘুরে গেল। হাতে তখনও উপহারের বাক্স ছিল, কিন্তু চোখে এখন কোনো আগ্রহ ছিল না। সেই রাতে যখন নেহা চলে গেলেন, তখন তিনি অর্জুনকে গেটে ডাকলেন। তুমি ভালোভাবে জীবনযাপন করছো এবং রোহনও ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য খুশি। ধন্যবাদ নেহা, কিন্তু আমার মনে হয় যে এই পৃথিবীতে এখন আমার জন্য কোনো জায়গা নেই। অর্জুন তাকে দেখলেন। তার চোখ শান্ত ছিল। কিছু শূন্যতাকে ফিরে আসা দিয়ে পূরণ করা যায় না, শুধু এটা স্বীকার করা যায় যে সেগুলো কখনো বিদ্যমান ছিল। নেহা একটি বিষণ্ণ হাসি দিয়ে হাসলেন। আমি বুঝলাম। যখন অর্জুন বাড়ি ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে কবিতা লিভিং রুমে রোহনকে বই পড়ে শোনাচ্ছে। ছেলেটি তার কোলে জড়িয়েছিল, চোখ বন্ধ ছিল, স্বপ্নে হাসছিল। তিনি সামনের চেয়ারে বসে পড়লেন। আজকের জন্য ধন্যবাদ। কবিতা বইটা বন্ধ করল এবং তাকে দেখল। আমি কিছু করিনি, এই শিশুটি নিজেই বেছে নিয়েছিল। কিন্তু যদি তুমি গত কিছু সময় ধরে না থাকতে, তবে তার কারো বেছে নেওয়ার সাহস থাকত না। একটি নীরবতা। আমি পরের সপ্তাহে সিঙ্গাপুরের ব্যবসায়িক যাত্রা বাতিল করার কথা ভাবছি। নিজের ছেলের সাথে বাড়িতে বেশি সময় কাটাতে চাই, কিন্তু আমার এটাও মনে হয় যে তোমার কিছুদিনের ছুটি নেওয়া উচিত। কবিতা চমকে গেল। আমি কি কিছু ভুল করেছি? অর্জুন মাথা নাড়লেন এবং হাসলেন। না, কিন্তু তুমি আমার পরিবারের সাথে অনেক লম্বা সময় ধরে আছো এবং তুমি নিজের জন্য সময় নাওনি। দিল্লিতে বিশেষ শিশুদের শিক্ষার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আমি তোমার জন্য নিবন্ধন করিয়ে দিয়েছি। খরচ আমি বহন করব। কবিতা অবাক ছিল। আমি কেন? কারণ তুমি শুধু একজন গৃহসহায়িকা নও, বরং সেই মানুষ যে আমার ছেলেকে আবার আলোতে এনেছে। আমার মনে হয় তোমার আরও শেখা উচিত, কারণ তোমার কাছে একটি বিশেষ ক্ষমতা আছে। কবিতা তাকে অনেকক্ষণ ধরে দেখল এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। সেই মুহূর্তে তার হৃদয়ে শুধু কৃতজ্ঞতাই ছিল না, বরং একটি অস্পষ্ট অনুভূতিও ছিল, যা একটি ছেলের 8 মাসের নীরবতার পরে প্রথম শব্দের মতো ধীরে ধীরে ভঙ্গুর কিন্তু অনন্য রূপে বাড়ছিল। দিল্লি কবিতাকে সকালের হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে স্বাগত জানালো। সে তার সুটকেস গাড়ি থেকে নামালো, তার পুরনো টুপি পরল এবং সেই হোটেলের প্রাঙ্গণে প্রবেশ করল যেখানে মানসিক আঘাতপ্রাপ্ত শিশুদের জন্য শিক্ষামূলক চিকিৎসা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছিল। অজানা জায়গা, অজানা লোক, কিন্তু কবিতার হৃদয় অদ্ভুতভাবে শান্ত ছিল।
বহু বছরের প্রথমবারের মতো সে এমন একটি জায়গায় এসেছিল যেখানে সে কাজ করার জন্য নয়, পালানোর জন্য নয়, বরং শেখার জন্য এসেছিল। নিজের জন্য, রোহনের জন্য এবং এমন কিছুর জন্য যা তার ভেতরে বাড়ছিল, যার নাম দেওয়ার সাহস সে এখনও করতে পারছিল না। সেমিনার মনোবিজ্ঞানীদের গল্প এবং শিশুদের আঘাত থেকে বেরিয়ে আসার জন্য নির্দিষ্ট পরিস্থিতি দিয়ে শুরু হলো। কবিতা প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনল, সাবধানে নোট নিল, সেই বাক্যগুলো রেখাঙ্কিত করল যা তার মনে হয়েছিল সে রোহনের মধ্যে দেখেছিল। সেই মুহূর্তগুলোতে তার মনে সেই ছেলেটির মুখ, প্রথম সাক্ষাতে তার গোল বিষণ্ণ ওক এবং সম্প্রতি জ্বলা হালকা আলোর ছবি ভেসে উঠল। একটি ছোট গোষ্ঠীর আলোচনায় কবিতাকে তার ব্যবহারিক অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হলো। সে প্রথমে ঘাবড়ে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে বলল, আমি কোনো বিশেষজ্ঞ নই, শুধু একজন গৃহসহায়িকা যে একটি শিশুর সাথে ছিল যে 8 মাস কথা বলেনি। আমি তাকে কিছুই শেখাইনি, শুধু তার পাশে বসে থাকতাম। যখন সে ছবি আঁকত শুনতাম, তখনও যখন কোনো শব্দ হতো না, এবং অপেক্ষা করতাম যখন সবাই ভাবত যে কিছুই বদলাবে না। ঘরে একটি নীরবতা নেমে আসলো। তারপর একজন বয়স্ক মহিলা বললেন, কাউকে ঠিক হতে সাহায্য করার জন্য আপনার বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনি সেটাই করেছেন যা সবাই করতে পারে না। আপনি তখনও থামেননি যখন তারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল। কবিতা তার আবেগ লুকানোর জন্য তার ঠোঁট কামড়ালো। তার হাত তার নোটবুকের উপর ছিল এবং সে হঠাৎ উপলব্ধি করল যে তাতে শুধু পাঠ ছিল না, বরং তার নিজের যাত্রাও ছিল। একটি হারানো মহিলা থেকে একজন সঙ্গী পর্যন্ত, এবং এখন এমন একজন মহিলা যে বিশ্বাস করার সাহস করতে শুরু করেছিল যে সে আবারও ভালোবাসা দিতে পারে। এদিকে মুম্বাইতে বান্দ্রার বাংলো তীব্র রোদে ডুবেছিল। অর্জুন কবিতার অনুপস্থিতিতে নতুন রুটিনে কিছুটা অশান্ত ছিলেন। তাকে রোহনকে আনা নেওয়ার সময় ঠিক করতে হয়েছিল। অস্থায়ীভাবে কাজ করা নতুন সহায়িকা হেমাকে প্রতিটি ছোট বিষয় বোঝাতে হয়েছিল। কিন্তু যে জিনিসটি তাকে বিরক্ত করছিল সেটি বিশৃঙ্খলা ছিল না, বরং প্রতি সকালে যখন তিনি দুধের গ্লাস প্রস্তুত করা দেখতে পেতেন না, বা প্রতি সন্ধ্যায় রান্নাঘরে প্রবেশ করতেন এবং সেই পরিচিত কোমল কণ্ঠস্বর শুনতে পেতেন না যে জিজ্ঞেস করত, আজ আপনি দেরিতে খাবেন? রোহনও অন্যরকম আচরণ করছিল। সে বেশি চুপ হয়ে গিয়েছিল, প্রায় জিজ্ঞেস করত, কবিতা আন্টি কোথায়, বাবা? অর্জুন প্রতিবার মাথা নাড়িয়ে দিত, যদিও তার হৃদয় অনিশ্চিত ছিল। এক সন্ধ্যায় যখন বাবা ছেলে ব্লক জুড়ছিলেন, রোহন হঠাৎ জিজ্ঞেস করল, কবিতা আন্টি কি চিরদিনের জন্য চলে গেছেন বাবা? না, সে শুধু পড়তে গেছে, কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। তোমার কি তাকে মনে পড়ে? রোহন জোরে মাথা নাড়ল। আমার তার কণ্ঠস্বর, তার কাপড়ের গন্ধ এবং সকালে আমার ঘরের দরজায় কড়া নাড়ার তার পদ্ধতি মনে পড়ে। অর্জুন ধীরে ধীরে হাসলেন এবং তার ছেলের চুলে হাত বুলিয়ে দিলেন। সে তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু তিনি জানতেন যে একটি অস্পষ্ট অস্থিরতা ধীরে ধীরে বাড়ছিল। দূরত্বের কারণে নয়, বরং এই কারণে যে তিনি উপলব্ধি করতে শুরু করেছিলেন যে কবিতা তার পথে আরও শক্তভাবে পা রাখছে। সে যখন ফিরবে তখন কি সে থাকতে চাইবে? 3 দিন পর কবিতা মুম্বাই ফিরল। রাত হয়ে গিয়েছিল। সে কাউকে আগে থেকে জানায়নি, শুধু সুটকেস নিয়ে বাংলোর গেটের সামনে দাঁড়িয়ে পড়ল এবং ধীরে ধীরে কড়া নাড়ল। রোহন সবার আগে দৌড়ে এলো, তাকে একটি ছোট বিড়ালের মতো শক্ত করে জড়িয়ে ধরল। সে প্রায় পড়েই যাচ্ছিল। অশ্রুর মাঝে হেসে উঠল, তুমি আমার জন্য অনেক অপেক্ষা করেছ, আমি প্রতিদিন গুনেছি। হেমা ভেতর থেকে এলো, কবিতাকে নমস্কার করল এবং তাড়াতাড়ি চলে গেল। অর্জুন সিঁড়ি থেকে নিচে এলেন। যেই তিনি কবিতাকে দেখলেন, তিনি 1 সেকেন্ডের জন্য থেমে গেলেন। তার মধ্যে কিছু অন্য রকম ছিল। তার চোখগুলো বেশি উজ্জ্বল ছিল, তার আত্মবিশ্বাস বেশি ছিল এবং দূরত্বও বেশি ছিল। নমস্কার সাহেব, আমি ফিরে এসেছি। হ্যাঁ, বাড়িতে তোমাকে স্বাগত। সে রাতে যখন রোহন ঘুমিয়ে পড়ল, কবিতা এবং অর্জুন পিছনের বারান্দায় বসলেন, যেখানে তাদের দীর্ঘ কথোপকথন হতো। অর্জুন তাকে 1 কাপ গরম চা দিলেন। কেমন ছিল সেমিনার? খুব ভালো। আমি অনেক কিছু শিখেছি এবং এটাও অনুভব করেছি যে আমার মধ্যে যতটা আমি ভাবতাম তার চেয়েও বেশি ক্ষমতা আছে। অর্জুন মাথা নাড়লেন, তার চোখ নরম হয়ে গেল। আমার এই বিশ্বাস অনেক আগে থেকেই ছিল। কবিতা তার হাতে চায়ের কাপ ঘোরালো। অর্জুনজি, যদি কোনোদিন আমি এখানে কাজ না করি তাহলে কি আপনি দুঃখী হবেন? তিনি তাকে অনেকক্ষণ ধরে দেখলেন এবং তারপর ধীরে ধীরে উত্তর দিলেন, আমি দুঃখী হব, কিন্তু যদি এটা এই কারণে হয় যে তুমি নিজের জন্য কিছু ভালো পেয়েছ, তাহলে আমি তোমাকে অভিনন্দন জানাব। কবিতা হাসল, তার হাসিতে স্বস্তি এবং আফসোসের মিশ্রিত ভাব ছিল। আমি এইমাত্র ঠানেতে একটি শিশু চিকিৎসা কেন্দ্রে সহকারী শিক্ষক হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছি, শুধু অর্ধেক দিন। দুপুরে আমি এখনও ঘরের কাজের জন্য ফিরে আসতে পারি।
অর্জুন তার ভ্রু ওপরে তুললেন। তাহলে তুমি সম্মত হবার কথা ভাবছ? আমি চেষ্টা করার কথা ভাবছি, কারণ আমি রোহনের মতো অন্যান্য শিশুদের সাহায্য করতে চাই। অর্জুন মাথা নাড়লেন। তিনি ভেতরে গেলেন এবং তারপর একটি ছোট বাক্স নিয়ে ফিরে এলেন। এটা আমি তোমাকে দিতে চাইছিলাম, যদি তুমি ফিরে আসো। কবিতা সেটা খুলল। ভেতরে একটি উচ্চমানের কলম ছিল, যার ওপর তার নাম খোদাই করা ছিল। কবিতা, আশার আলো বনে যে। সে অবাক হয়ে গেল এবং তারপর তাকে দেখল। তার কণ্ঠস্বর ভরে এলো। আপনি আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছেন যে আমি জানি না এগিয়ে যাব নাকি থেমে যাব। অর্জুন সরাসরি তার চোখের দিকে তাকালেন। যদি তুমি যাওয়ার সিদ্ধান্ত নাও, তাহলে আমি তোমাকে থামাব না। কিন্তু যদি তুমি থাকার সিদ্ধান্ত নাও, একজন গৃহ সহায়িকা হিসাবে নয়, বরং একজন প্রিয়জন হিসাবে, তাহলে আমার কাছে সবসময় তোমার জন্য জায়গা থাকবে। কবিতা অনেকক্ষণ চুপ থাকল। বাতাস গাছের উপর দিয়ে ধীরে ধীরে বইছিল। বাতাসে ফুলের গন্ধ ছিল। সেই মুহূর্তে সে জবাব দিল না, কিন্তু তার চোখ সব বলে দিল। সেই রাতে আবার বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন এটি স্বল্প শুরুর ভারী বৃষ্টি ছিল না, বরং একটি হালকা বৃষ্টি ছিল যা দ্বিধা ধুয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল, কিছু নতুন অঙ্কুরিত করার জন্য যথেষ্ট ছিল। এমন কিছু যার অর্জুন, কবিতা এবং রোহন সবাই প্রাপ্য ছিল। একটি পরিবার, একটি নতুন শুরু। বছরের শেষ দিনগুলিতে মুম্বাই রোদের সোনালি রং এবং রাস্তার ভিড়ে ডুবেছিল। নতুন বছরের আবহাওয়া প্রতিটি গলি, প্রতিটি বাজারে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। বান্দ্রার বাংলো আলাদা হচ্ছিল। শান্তিদেবী মূল গেটটি আবার রং করানোর জন্য কারিগরদের ডেকেছিলেন। উঠোনে আমের গাছে মুকুল আসতে শুরু করেছিল। প্রতি সন্ধ্যায় রান্নাঘর থেকে মিষ্টির গন্ধ আসত। অর্জুন তার টেবিলের সামনে দাঁড়িয়েছিলেন, দেয়ালে লাগানো ক্যালেন্ডার দেখছিলেন। নতুন বছরের আগের দিন আসতে মাত্র 10 দিন বাকি, এবং 10 দিন হয়ে গিয়েছিল যখন থেকে কবিতা চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত কাজ করতে সম্মতি দিয়েছিল। সে বলেনি, কিন্তু প্রতি সন্ধ্যায় যখন সে ফিরত, তখন সে তার প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি নজরের দিকে মনোযোগ দিত। কবিতা এখন আলাদা ছিল, বেশি পরিণত, শান্ত এবং বেশি উজ্জ্বল। কেন্দ্রের শিশুরা তাকে একটি বিশেষ জীবনী শক্তি দিত। প্রতি রাতে যখন রোহন ঘুমিয়ে যেত, সে তখনও অনলাইনে লেখা পড়তে এবং তার নীল ডায়েরিতে লেখার জন্য সময় বের করত, যেটা সে সব জায়গায় নিয়ে যেত। অর্জুন বহুবার তাকে কিছু বলতে চেয়েছিলেন, কিছু অস্পষ্ট, কিন্তু সবসময় তার গলায় আটকে থাকত। কিন্তু প্রতিবার তিনি থেমে যেতেন। কিছুটা কারণ তিনি প্রস্তুত ছিলেন না, কিছুটা কারণ তার ভয় ছিল যে যদি তিনি বলে দেন তবে সবকিছু একটি পাতলা চীনামাটির কাপের মতো ভেঙে যাবে, যাকে ভুল হাতে রাখা হয়েছে। সেই রাতে শান্তিদেবী একটি পারিবারিক নৈশভোজের আয়োজন করলেন। কোনো অতিথি নয়, শুধু 4 জন লোক, তিনি, অর্জুন, রোহন এবং কবিতা। টেবিলে ঐতিহ্যবাহী খাবার ছিল: ভর্মা করলার স্যুপ, ডিমের কারি, আচার এবং চালের কেক। কবিতা, শান্তিদেবী মাংস পরিবেশন করতে করতে বললেন, এই নতুন বছরে তুমি কতদিনের জন্য তোমার গ্রামে যাবার কথা ভাবছ? কবিতা ওপরে তাকালো এবং ধীরে ধীরে উত্তর দিল, জি, হয়তো শুধু 3 দিন। আমার বাবা এখন একা থাকেন, আমার ভাই দূরে কাজ করে, জানি না সে ফিরে আসতে পারবে কিনা। রোহন সাথে সাথে বলল, কবিতা আন্টি চলে গেলে আমার জন্য রান্না কে করবে? পুরো টেবিল হেসে উঠল। অর্জুন তার ছেলের চুলে হাত বুলালেন। ঠাকুমা করবেন, কিন্তু হয়তো কবিতা আন্টির মতো সুস্বাদু হবে না। কবিতা হাসল এবং রোহনের দিকে ঘুরল। তাহলে যখন আমি ফিরে আসব, তখন আমি তোমার জন্য মিষ্টি আনব। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, বেশি দেরি করো না। শান্তিদেবী অর্জুনকে দেখলেন। তার দৃষ্টি অর্ধেক গুরুতর এবং অর্ধেক কৌতুকপূর্ণ ছিল। আমার মনে হয় তোমার নতুন বছরের আগের দিন কাউকে থামানোর জন্য কিছু বলা উচিত। আমাদের বাড়িতে আরেকজন মহিলা থাকা উচিত। অর্জুন ধীরে ধীরে কেসে উঠলেন। কবিতার সরাসরি দৃষ্টি এড়াতে 1 গ্লাস জল খেলেন। পরিবেশ হঠাৎ কিছুটা শান্ত হয়ে গেল, কিন্তু একেবারেই শ্বাসরুদ্ধ করছিল না। এর বিপরীতে এমন কিছু ছিল যা জ্বলে ওঠার জন্য অপেক্ষা করছিল। 3 দিন পর কবিতা একটি বাসে মুম্বাই থেকে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হল। রোহন তাকে গেট পর্যন্ত ছাড়তে এলো। তার হাতে একটি আঁকাবাঁকা ছবি ধরিয়ে দিল। একটি বাড়ি, উঠোনে একটি আমের গাছ এবং 4 জন লোক, যার মধ্যে সেও ছিল। অর্জুন তার ছেলের পিছনে দাঁড়িয়েছিলেন, বেশি কিছু বলেননি, শুধু কবিতার ছায়াকে গাড়ির ভিড়ে মিশে যেতে দেখতে থাকলেন। কবিতা চলে যাওয়ার পর বাংলো হঠাৎ শান্ত হয়ে গেল। নতুন সহায়িকা যদিও নিবেদিত ছিল, কিন্তু ততটা সংবেদনশীল ছিল না। শান্তিদেবী প্রায়ই তাড়াতাড়ি ওপরে চলে যেতেন এবং অর্জুন গভীর রাত পর্যন্ত কাজ করতেন। রোহন বেশি খিটখিটে হয়ে গেল,
কম খেত এবং প্রায়ই কবিতা দ্বারা ছেড়ে যাওয়া ছবিটি তার ঘরে জড়িয়ে ধরত। এক রাতে যখন অর্জুন কাজ করছিলেন, রোহন ভেতরে এলো। হাতে একটি পুরনো ভয়েস রেকর্ডার ছিল। বাবা, আমি মায়ের আওয়াজ আবার শুনলাম। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন। আমার মনে হয়েছিল আমি সেই মেশিনটা ভালোভাবে লুকিয়ে রেখেছিলাম। তুমি এটা কোথা থেকে নিলে? স্টোর রুম থেকে। আমি মায়ের আওয়াজ শুনতে চেয়েছিলাম, কিন্তু আমি কবিতা আন্টির আওয়াজও শুনতে চেয়েছিলাম। অর্জুন থেমে গেলেন। তিনি উপলব্ধি করলেন যে তার ছেলের মনে কবিতা ধীরে ধীরে একটি আবশ্যিক অংশ হয়ে গিয়েছিল। 29শে ডিসেম্বরের সন্ধ্যায় মুম্বাইতে হঠাৎ হালকা বৃষ্টি হলো। অর্জুন কিছু পুরনো বই গুছিয়ে রাখছিলেন যে তাকে কবিতার একটি মেসেজ এলো। আমার বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি প্রত্যাশার চেয়ে দেরিতে প্রতিবাদও করব। তিনি ফোন ধরলেন। তার হৃদয় যেন সংকুচিত হয়ে গেল। দেরির কারণে নয়, বরং অসহায়ত্বের অনুভূতির কারণে। তিনি তার কাছে থাকতে চেয়েছিলেন, তাকে সমর্থন করতে চেয়েছিলেন, তাকে সান্ত্বনা দিতে চেয়েছিলেন। কিন্তু দূরত্ব এবং তাদের ভূমিকা তাকে থামিয়ে দিল। একটু দ্বিধার পর তিনি ফোন করলেন। হ্যালো অর্জুনজি, আপনি মেসেজটি পড়েছেন। তোমার বাবা কেমন আছেন? ডাক্তার বলেছেন যে এটা গুরুতর নয়, শুধু নজরদারি প্রয়োজন, কিন্তু আমি এখনও চিন্তিত। তোমার কিছু লাগলে শুধু বলো। যদি তুমি চাও আমি আসতে পারি। কবিতা অনেকক্ষণ চুপ থাকল এবং তারপর ধীরে ধীরে উত্তর দিল, আমিও চাই যে আপনি আসেন, কিন্তু এখনকার জন্য শুধু আপনার আওয়াজ শোনাই যথেষ্ট। অর্জুন ফোন শক্ত করে ধরলেন। আমার তোমাকে মনে পড়ছে। কবিতা সাথে সাথে উত্তর দিল না। ফোনে বৃষ্টির হালকা ফোঁটা শোনা যাচ্ছিল। আমারও। নতুন বছরের আগের দিন রোহান নতুন পোশাক পরল। হাতে একটি খাম ছিল এবং দরজায় অপেক্ষা করছিল। অর্জুন বাইরে এসে তার ছেলের কলার ঠিক করলেন। কবিতা আন্টি হয়তো সময় মতো আসতে পারবেন না বেটা। আমি জানি, কিন্তু আমি তবুও অপেক্ষা করতে চাই। অর্জুন তার ছেলের পাশে বসলেন। তার হাত তার কাঁধে রাখলেন। বাবা এবং ছেলে চুপচাপ আকাশে ফোঁটা ফোঁটা বাজি দেখতে থাকলেন। শান্তিদেবী দরজার পেছনে চুপচাপ দাঁড়িয়েছিলেন। কিছু বলছিলেন না। তিনিও অপেক্ষা করছিলেন, শুধু কবিতার জন্য নয়, বরং সেই প্রশ্নের উত্তরের জন্য যার জন্য তিনি মাস ধরে অপেক্ষা করছিলেন। 11:45-এ বাড়ির গেট খুলল। কবিতা সেখানে দাঁড়িয়েছিল, হাতে স্যুটকেস। তাড়াহুড়োর কারণে মুখে ঘাম ছিল, কিন্তু তার হাসি ছিল উজ্জ্বল। রোহান চিৎকার করে উঠল, কবিতা আন্টি ফিরে এসেছে! ঠাকুমা, সে সময় মতো ফিরে এসেছে! কবিতা ঝুঁকে ছেলেটিকে জড়িয়ে ধরল। চোখে জল ছিল। অর্জুন এগিয়ে গেলেন, কিছু বললেন না, শুধু ধীরে ধীরে তার হাত থেকে স্যুটকেসটি টেনে নিলেন এবং ভেতরে যাওয়ার ইশারা করলেন। নতুন বছর এসে গেল। শহরের প্রতিধ্বনিত ঘণ্টার মাঝে, লিভিং রুমের হলুদ আলোর নিচে অর্জুন প্রত্যেকের জন্য এক কাপ চা ঢাললেন। তিনি উঠলেন এবং তার সামনে 3 জন মানুষকে দেখলেন। তার মা, তার ছেলে এবং সেই মহিলা যার সম্পর্কে তিনি কখনো ভাবেননি যে সে এভাবে তার জীবনে আসবে। নতুন বছরে আমি বেশি কিছু চাই না, শুধু আশা করি আমাদের বাড়ি সবসময় ভরা থাকুক। কবিতা তার ঠোঁট কামড়ালো, মাথা নিচু করল। রোহান চিৎকার করে উঠল, আমিও চাই। আমি চাই যে কবিতা আন্টি সবসময় এখানেই থাকুক। পুরো ঘর হেসে উঠল। শান্তিদেবী অর্জুন এবং তারপর কবিতাকে দেখলেন। তার দৃষ্টি নরম হয়ে গেল। গ্লাসের আঘাতের শব্দ একটি নীরব প্রতিশ্রুতির মতো প্রতিধ্বনিত হল। বসন্ত এসে গিয়েছিল, আর এর সাথে একটি নতুন অধ্যায়, যেখানে ক্ষতগুলো সারানো হয়েছিল, আর যে হৃদয়গুলো কখনো ঘুরে বেড়াত তারা একটি ছোট কিন্তু উষ্ণ বাড়িতে একটি সাধারণ কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল। নতুন বছরের হাসি খুশির পর বান্দ্রার বাংলোতে দিনগুলো এক অদ্ভুত কিন্তু উষ্ণ শান্তিতে কাটতে লাগল। এই অনুভূতি এখন সাজানো খাবারের থালা থেকে বা হলুদ ফুল থেকে আসত না, বরং ছোট ছোট মুহূর্ত থেকে আসত। রোহান টিভি দেখার সময় কবিতার কোলে গুটিয়ে যেত। শান্তিদেবী হঠাৎ কবিতার জন্য চা বানাতেন এবং তার ঘরের দরজার সামনে রেখে দিতেন, এবং অর্জুনের চোখ প্রায়শই কবিতার পিছু নিত যখন সে রান্নাঘর থেকে বেরিয়ে আসত। সবকিছু বলার প্রয়োজন ছিল না, কিন্তু সবাই অনুভব করছিল যে এই বাড়িটা বদলে গেছে। এক সকালে হালকা বৃষ্টির পর মুম্বাইতে রোদ উঠল। উঠোনে রোহান আমের গাছের চারপাশে সাইকেল চালাচ্ছিল এবং সেই গান গুনগুন করছিল,
যা কবিতা তাকে শিখিয়েছিল। শান্তিদেবী বেতের চেয়ারে বসেছিলেন। হাতে একটি কাগজের পাখা ছিল। তার চোখ তার নাতিকে দেখছিল, কিন্তু কখনো কখনো তিনি চুপি চুপি কবিতাকে দেখতেন, যে লিভিং রুমে কাঁচের টেবিল পরিষ্কার করছিল। তারপর হঠাৎ তিনি বললেন, কবিতা, কাল আমার চাচাতো বোনের ফোন এসেছিল। সে তার ছেলের জন্য একজন কিন্ডারগার্টেন শিক্ষকের সম্পর্ক জানাতে চেয়েছিল। কবিতা উপরে তাকালো, এক মুহূর্তের জন্য থেমে গেল। জি, আপনি কার জন্য সম্পর্ক ঠিক করছেন? না, মানে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সম্পর্ক তার সাথে করিয়ে দিই। ছেলেটিও সরল, ব্যাংকে কাজ করে। কবিতা ধীরে ধীরে হাসতে হাসতে জবাব দিল, আমার মনে হয় যে হয়তো এর প্রয়োজন নেই আন্টিজি। শান্তিদেবী আর কিছু বললেন না, কিন্তু তার চোখ সামান্য বিষণ্ণ হয়ে গেল, এবং তারপর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। সেই উত্তরটি বেশ স্পষ্ট ছিল, দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন ছিল না। সেই সন্ধ্যায় যখন কবিতা রান্নাঘরে বাসন ধুচ্ছিল, অর্জুন ভেতরে এলেন। তার হাতে একটি পুরনো ছবির অ্যালবাম ছিল। আমার এটা বইয়ের স্টোর রুমে পাওয়া গেল। এটা আমার এবং আমার স্ত্রীর পুরনো ছবি। এতে রোহানের ছোটবেলার ছবিও আছে। কবিতা হাত মুছে খাবারের টেবিলে বসল। অর্জুন প্রত্যেকটি পাতা খুলল এবং প্রত্যেকটি স্মৃতি শোনালেন। লোনাওয়ালাতে তোলা ছবি, রোহানের প্রথম জন্মদিনের একটি ছবি। শেষ ছবিতে অর্জুন রোহানকে কোলে নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় তার চোখ দূরে ছিল, হাসি উধাও ছিল। আমি ভেবেছিলাম যে প্রিয়া চলে যাওয়ার পর আমি কখনো মন খুলে হাসতে পারব না। কবিতা তাকে চুপচাপ দেখল। কিন্তু তারপর রোহান বড় হতে শুরু করল। দৌড়েতে এবং ঘুমানোর সময় আমার গলা জড়িয়ে ধরতে শিখল। এবং তারপর তুমি এলে। অর্জুন থেমে গেলেন। তার আওয়াজ ভারী হয়ে গেল। আমি তোমার এক এমন ধন্যবাদের ঋণী যাকে হয়তো কোনো শব্দই পূরণ করতে পারে না। কবিতা ধীরে ধীরে হাসল। আপনি আমার কোনো কিছু ঋণী নন। আমি থামলাম কারণ আমি বেঁচে ছিলাম। রোহন আমাকে বদলে দিয়েছে, এবং হয়তো আপনিও। তারা একে অপরকে বেশ কিছুক্ষণ দেখলেন। পরিবেশে শুধু ছাদের পাখার ধীর আওয়াজ এবং হলুদ আলো ছিল, যা দুজনের ওপর একটি কোমল আলো ফেলছিল, যেন সেই আত্মাগুলোর জন্য একটি আশীর্বাদ যারা ক্ষতি পেরিয়ে এসেছিল। এক সপ্তাহ পর চিকিৎসা কেন্দ্র কবিতাকে আনুষ্ঠানিকভাবে একজন খণ্ডকালীন সহকারী শিক্ষক হওয়ার প্রস্তাব দিল, যার মধ্যে বেশি বেতন এবং তার ব্যক্তিগত শৈলী অনুযায়ী ছোট ক্লাস ডিজাইন করার অধিকার ছিল। সেই তস্তত করল। একদিকে সে এগিয়ে যেতে চেয়েছিল, অন্যদিকে তার ভয় ছিল যে সে রোহন থেকে দূরে সরে যাবে এবং তার সাথে প্রতিদিনের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলবে। সেই সন্ধ্যায় অর্জুন তাকে পিছনের বারান্দায় ডাকলেন, যা গুরুত্বপূর্ণ কথোপকথনের জন্য একটি পরিচিত জায়গা ছিল। আমি শান্তিদেবীর কাছ থেকে শুনেছি যে তোমাকে আনুষ্ঠানিকভাবে পড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কবিতা মাথা নাড়াল। জি, কিন্তু আমি এখনো ভাবছি। আমার ভয় হচ্ছে যে আমার কাছে রোহনের জন্য সময় থাকবে না। অর্জুন কথা কেটে দিলেন। তোমাকে যেতে হবে কবিতা। কবিতা স্তব্ধ হয়ে গেল। আমার মনে হয়েছিল আপনি আমাকে ভাবতে বলবেন। অর্জুন সরাসরি তার দিকে তাকালেন। তার কণ্ঠস্বর গভীর এবং উষ্ণ ছিল। আমি চাই যে তুমি যাও, কারণ এটা তোমার জন্য ভালো। কিন্তু আমি এটাও চাই যে তুমি জানো, যাওয়ার মানে এই জায়গাটা ছেড়ে যাওয়া নয়। বাড়ি শুধু সেই জায়গা নয় যেখানে আমরা কাজ করি। এটা সেই জায়গা যেখানে আমরা ফিরে আসি। কবিতা কিছু বলল না। একটি ফোঁটা সিঁড়িতে পড়ল। এটা স্পষ্ট ছিল না যে এটা শিশির ছিল না তার চোখের থেকে। মার্চ মাসে একটি প্রাথমিক বিদ্যালয় রোহনকে প্রথম শ্রেণীর জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য আমন্ত্রণ জানালো। ছেলেটি ভালো প্রদর্শন করল, সাবলীলভাবে কথা বলল, এবং এমনকি শিক্ষককে কবিতার পরিচয় আমার পালক মা হিসাবে করালো। অর্জুন ওটা শুনে শুধু হাসলেন। কিন্তু রাতে তিনি চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে গেলেন। তার টাইকে পুরনো দিনের মতো আবার বাঁধলেন, শুধু একটা কথা বলার অনুশীলন করার জন্য, যাকে তিনি খুব দীর্ঘদিন ধরে থামিয়ে রেখেছিলেন। সেই দিন রাতের খাবারের পরে যখন শান্তিদেবী তার ঘরে চলে গেলেন এবং রোহন ঘুমিয়ে পড়ল, অর্জুন রান্নাঘরে এলেন, যেখানে কবিতা অবশিষ্ট খাবারগুলো কৌটায় রাখছিল। কবিতা? সে ঘুরল। তার চোখ শান্ত ছিল, কিন্তু অপেক্ষা করছিল। আমি কিছু প্রস্তুত করেছি,
এটা কোনো দামি উপহার নয়, শুধু একটি প্রশ্ন যার আমি আশা করি তুমি তাড়াতাড়ি জবাব দেবে না। তিনি তার পকেট থেকে একটি কাগজের টুকরো বের করলেন। কোনো আংটি নয়, কোনো ফুল নয়, শুধু একটি সাদা কাগজে যাতে হাতে লেখা ছিল, তুমি কি আনুষ্ঠানিকভাবে এই পরিবারের অংশ হতে চাইবে? কবিতা সেটা নিল। তার আঙুলগুলো হালকা কাঁপছিল। সে উপরে তাকালো এবং তারপর হাসতে উঠল, এমন একটা উজ্জ্বল হাসি যা আগের সব হাসির চেয়ে বেশি ছিল। আমি অনেক আগে থেকেই এই পরিবারের অংশ। কি আপনি জানেন না? অর্জুন এগিয়ে গেলেন এবং তার হাত ধরলেন। এবার কোনো দ্বিধা ছিল না। যেদিন কবিতা স্বীকার করল, রোহন নিজেই একটি বড় কার্ড বানালো যাতে লেখা ছিল, বাবা, কবিতা আন্টিকে বিয়ে করো। শান্তিদেবী বেশি কিছু বললেন না, শুধু চুপচাপ গিয়ে প্রিয়ার জন্য আগরবাতি জ্বালালেন। বেদিতে একজন যুবতীর ছবি ধীরে ধীরে হাসছিল। তিনি সেখানে দাঁড়িয়ে ফিসফিস করলেন, তুমি চিন্তা করো না, এই বাড়িতে এখন এমন কেউ আছে যে তোমার জায়গায় রোহনকে পথ নির্দেশ করার জন্য যথেষ্ট শক্তিশালী। আমার বিশ্বাস যে তুমিও হাসবে। একটি ছোট বিয়ে বাড়ির উঠানে আমের গাছের নিচে অনুষ্ঠিত হলো। কোনো জাঁকজমক নয়, কোনো মিডিয়া নয়, কোনো ভিড় করা অতিথি নয়, শুধু একটি উষ্ণ পার্টি যেখানে সত্যিকারের ভালোবাসার মানুষ ছিল। কবিতা একটি সাদা শাড়ি পরেছিল, রোহন একটি ছোট স্যুট পরেছিল, হাতে আংটির বাক্স ছিল। যখন কবিতা ঝুঁকে ছেলেটির কপালে একটি চুম্বন দিল, তখন সে ফিসফিস করল, এখন আমার কাছে বাবা আছে, মা আছে, বাড়ি আছে, এখন আমি দুঃখী নই। অর্জুন কবিতার হাত ধরলেন এবং তার কানে ফিসফিস করলেন, ঝড় পেরিয়ে যাওয়ার পরেও এই জায়গায় থামার জন্য ধন্যবাদ। সে তাকে দেখল, তার চোখ ভেজা কিন্তু কোমল ছিল। আমি বেছে নিয়েছি, এখন আমি কখনো যাব না। বসন্তের বাতাস ধীরে ধীরে চলল। আমের মুকুলের পাপড়ি পৃথিবী এবং আকাশ থেকে একটি আশীর্বাদের মতো ঝরছিল। একটি বাড়ি যা কখনো ভেঙে গেছিল, এখন আবার সম্পূর্ণ হয়ে গেছিল। এখন আর চুপচাপ নয়, এখন আর দূরত্ব নয়, শুধু হাসি, বাবা মার ডাক এবং একটি উজ্জ্বল শান্তি।